আরিশ তার চুলে বিলি কেটে দিচ্ছে আর তাহিয়ার দিকে তাকিয়ে আছে। পরে তার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর আরিশও ঘুমিয়ে পড়ে। সকালে তাহিয়ার ঘুম ভেঙে যায়। সে তার উপর ভারী কিছু অনুভব করতেই কাল রাতের কথা মনে পড়ে যায়। তাকিয়ে দেখে আরিশ বাচ্চাদের মতো মুখটা হালকা খোলা রেখে ঘুমাচ্ছে। তাহিয়া আরিশের মুখটা বন্ধ করে পাশে থাকা আরিশের শার্ট পরে ওয়াশরুমে চলে যায়। 1 ঘন্টা লম্বা শাওয়ার নেওয়ার পর তাহিয়া বের হয়ে দেখলো আরিশ এখনো ঘুমিয়ে আছে। তাহিয়া তাকে উঠতে বলে, আরিশ ওঠো, তোমার তো কাজ আছে, ওঠো, যাবে না? আরিশ আড়মোড়া ভেঙে আমার দিকে তাকিয়ে বলল, আজ যে তোমায় ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছে না। আগে কাজ বাকি সব পরে, এবার ওঠো। কই, তুমি আমাকে বলবে না যাওয়ার জন্য, আর তুমি কিনা আমাকে ঠেলে পাঠিয়ে দিচ্ছ। বুঝতে পারছি, এবার তুমি ওঠো আর শাওয়ার নিয়ে আসো। তাহিয়া জোর করে আরিশকে উঠিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। সকাল 8টা। বাবা, তাহিয়া কেমন আছে এখন? ওর সাথে তো কথা হয় না ভালো করে। তোমার কাছে সময় আছে নাকি তোমার বোনদের খবর নেয়ার? আমার বিজনেস ছাড়া কি এমন কাজ করো যে জন্য আমাদের কারোর সাথে তোমার ভালো করে দেখা করার সময় হয় না? আহা, ছেলেটা খেতে বসেছে, তুমি আবার শুরু করে দিলে। ওর একটা পরিবার আছে, তাদের জন্য তার সময় বের করা দরকার। আমি চেষ্টা করি নিজেকে ফ্রি রাখার। তা বললে না তাহিয়া এখন কেমন আছে? ভালো আছে, আর ও এখন কক্সবাজার আছে। আরিশের সাথে ঘুরতে গিয়েছে কিছুদিন। ভালোই হলো, কয়েকদিন ঘুরে আসলে ভালো লাগবে। আচ্ছা, আমি উঠছি। ঠিক আছে। তুই খা বাবা, তোর বাবার কথা আর শোনে না, উনি তো এমনই। আরিশ কল করেছে? ওদের কি খবর এখন? করেছিলাম, সকালে কল করেছে। তাহিয়া ওরা ভালো আছে। তোমাকে একটা কথা বলা হয়নি, আমাদের 70 ব্যাগ গার্মেন্টস প্রোডাক্ট দুবাই ডেলিভারি হয়েছে, তা ওইখানে কাস্টমারদের কাছে খুব পছন্দ হয়েছে। এটা তো খুব ভালো কথা। আরিশ জানে? আরিশই আমাকে এই খবরটা দিয়েছিল, কিন্তু সেদিন তাহিয়া ছাদ থেকে পড়ে যাওয়ার ফলে আমার মাথা থেকে বের হয়ে গেছে। তাহিয়া আরিশের জন্য খুব লাকি বলো। ও আসার পর থেকেই সব ভালো হচ্ছে, কিন্তু ওকে মারতে কে চায় বলো তো? সেটা কিভাবে বলবো বলো, কিন্তু খারাপ লাগে এই পিচ্ছে মেয়েটারও বুঝি শত্রু আছে। এত সুন্দর একটা মেয়েকে মারতে কারো হাত কাঁপে না? কি বলবো বলো? আচ্ছা, তুমি কফি খাবে? মন্দ হয় না। আরিশ শাওয়ার নিয়ে বের হয়ে আয়নার সামনে নিজের চুল হাত দিয়ে ঠিক করছে। আমি তার দিকে তাকিয়ে আরেক দফা ক্রাশ খেলাম। ওর আসলে বিন্দু বিন্দু পানি, চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। মেয়েরা সাথে গোসল করে আসলে তাদের নাকি রূপবতীর লাগে। ছেলেদের যে এতটা আকর্ষণীয় লাগতে পারে তা আমার এই মিস্টার অসভ্য নামক বরটাকে না দেখলে জানতেই পারতাম না। তোমার বর আমি, এভাবে লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? সামনে নিয়ে বসে ভালো করে দেখো। আয়েশের কথা শুনে লজ্জায় চোখ নিজে থেকেই নিচে নেমে গেল। ছি, কি বেহার মতো করছি আমি, নিজের বরের দিকে কেউ এভাবে তাকায়? কি এত ভাবছো? চলো নাস্তা খেয়ে নেবে। ঠিক আছে চলো খেয়ে নেই। তুমি যাবা কখন যাবে? এই তো নাস্তা করে বের হয়ে যাব। তারপর দুজনে নাস্তা করার পর আরিশ তৈরি হয়ে চলে যায় আর তাহিয়া ফেসবুকে স্ক্রল করতে ব্যস্ত হয়ে পড়ে। 10টা 30 কলেজে। এই তাহসিন দাঁড়া। তাহসিন কিছুটা দূরে ছিল বলে একটু জোরে ডেকে উঠল তনিমা। আরে তাহনিমা, আমি ভেবেছিলাম তুই আর আসবি না। আমি তো আসতে চাইনি, কিন্তু আমার হিটলার জামাই জোর করে পাঠিয়ে দিল। তাহসিন এদিক ওদিক চোখ বুলিয়ে তাহিয়াকে খুঁজে চলেছে। কাকে খুঁজছিস? তাহিয়াকে, তাই না? ওকে খুঁজতে যাব কেন? ইদারিং তুই একটু বেশি কথা বলিস। আর তাহিয়া বিয়ে হয়ে গেছে, আমি অনেক খুশি, কারণ তাহিয়া অনেক সুখে আছে। সত্যি, তোর মতো কয়জন ভালোবাসতে পারে যে কিনা ভালোবাসার মানুষটিকে খুশি দেখে নিজের কষ্টগুলো ভুলে থাকতে পারে? সেসব বাদ দে, আগে বল তাহিয়া এখন কেমন আছে? ওর শরীর এখন ঠিক আছে তো? আগে থেকে বেটার আছে, আর এখনো আরও আজ 2 দিন হলো কক্সবাজারে আছে। হানিমুনে বুঝি? আরে না, আর সে কাজ আছে তাই তাহিয়াকে সাথে নিয়ে গেছে। ও ভালোই হলো, একটু ঘুরে আসলে ওর মন ফ্রেশ লাগবে। আচ্ছা চল ক্লাসে। সেই চল, ক্লাসে দেরি হয়ে যাবে। 5 দিন পর আজ আমরা ঢাকা চলে আসব। এই 7 দিন আমরা খুব এনজয় করেছি। আজ একটু খারাপ লাগলেও আনন্দ লাগছে। কতদিন পর আবার সবার সাথে দেখা হবে। আমরা বাসায় এসে পৌঁছই রাত 9টার দিকে। তারপর আমরা দুজনে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়ি। খুব ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমে চলে এলাম।
সকালে ঘুম থেকে উঠে দেখি আরিশ আমার পাশে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখি আরিশ সেখানেও নেই। তাহলে মনে হয় নিচে গেছে। আমি ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছি। ঠিক সেই সময় নিচ থেকে অনেক শব্দ আমার কানে আসতে লাগলো। কৌতূহল থেকে নিচে নেমে আসি। নেমে আমি যা দেখলাম আমি তা কল্পনাও করিনি। নিচে নেমে আমি দেখলাম মা, বাবা, তনিমা আপু, রাসেল ভাইয়া, তুর্য ভাইয়া, তাহসিন ভাইয়া আর তাহসিন ভাইয়ার বাবা আবির আহমেদ ড্রয়িং রুমে বসে রয়েছে। বাবা, মা আর আরিশের সাথে কথা বলছে। আমি তো ভাবতেই পারছি না সবাই একসাথে এখানে, কিন্তু কেউ আমাকে বলল না কেন। আমি নিচে নেমে এলাম আর বললাম, এ কি তোমরা সবাই এখানে, তাও হঠাৎ? আর কখন এলে? আমাকে ডাকুনি কেন? এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটার উত্তর দিব? তোমাকে সবাই দেখতে এসেছে, আর তোমার শরীর ভালো না বলে কেউ তোমাকে ডাকেনি। আরে আঙ্কেল, তুমি কেমন আছো? এই তো ভালো আছি, তুমি এখন কেমন আছো? সবাইকে দেখে কি আমার মন খারাপ থাকার কথা? তা আঙ্কেল, তোমাকে তো দেখাই যায় না, অনেকদিন পর দেখায় খুব ভালো লাগলো। কি করব বলো মা, তাহসিনের তো এখনো লেখাপড়া কমপ্লিট হয়নি, তাই এমনিতেই ওকে 1 বছর ঢাকার বাইরে পাঠিয়ে দিয়ে আমি ভুল করেছি। আমার ছেলে জীবন থেকে তার সবচেয়ে দামি জিনিসটা হারিয়ে ফেলেছে। মানে কি হারিয়ে ফেলেছে তাহসিন ভাইয়া? তাহসিন ভাইয়ার দিকে তাকিয়ে। সেসব কথা বাদ দাও, এখন এখানে আসো, আমার পাশে বসো। তাহিয়া গিয়ে তাহসিনের বাবার কাছে এসে বসলো। তারপর সবাই অনেক গল্প করছে, খাওয়া দাওয়া চলছে। আমার কিছু বলার ছিল সবাইকে। সবাই আরিশের দিকে তাকিয়ে আছে, সে কি বলতে চায় জানার জন্য। কি বলতে চাও বলো। আমি চাই কাল আমরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করি, কেমন হবে? সবাই একসাথে বলে উঠলো রাজি। তারপর সারাদিন সবাই একসাথে ভালো একটা সময় কাটালাম। রাতে খাবার সময় সবাই যার যার রুম দেখিয়ে দিল। আজ সবাই এখানেই থাকবে। যাবতীয় জিনিসপত্র তুর্য আর তাহসিন ভাইয়ার নিয়ে দিয়ে এসেছে। আমার মাথায় একটা কথাই ঘুরছে, তাহসিন ভাইয়া কি এমন হারিয়ে ফেলেছে এই 1 বছরে? আমাকে জানতে হবে। আমার ভাইয়া কেমন চেঞ্জ হয়ে গেছে। আগের মতো মজা করতো, দুষ্টুমি করতো, আর এখন কেমন চুপচাপ থাকে। একটু যাবো কি জিজ্ঞেস করলে যদি বলে যেই ভাবনা সেই কাজ। আসবো? দরজার বাইরে থেকেই বললাম। আয় ভেতরে আয়। তাই এই সময় না ঘুমিয়ে তুই এখানে কি করছিস? এখন ঘুমিয়ে যাব ভাইয়া। যা ঘুমিয়ে যা, এমনিতেই শরীর ভালো না তোর। ভাইয়া, তাহসিন ভাইয়া কই? ও তো একটু ছাদে গেছে। কেন? আচ্ছা, আমি ঘুমোতে যাই ভাইয়া। আমি ছাদে যাই তাহসিন ভাইয়ার কাছে। গিয়ে আমার চোখ কপালে কি দেখছি আমি? ভাইয়া সিগারেট খাচ্ছে, যে কি না এগুলো সবচেয়ে বেশি অপছন্দ করে। তাহসিন ভাইয়া, এ কি তুই এখানে কেন? তাড়াতাড়ি সিগারেট ফেলে দিয়ে আর কিছুটা ঘাবড়ে গিয়ে, আসলে ভাইয়া আমার কিছু কথা ছিল, ভয়ে ভয়ে বললাম। ভাইকে কেমন যেন দেখাচ্ছে, চোখ লাল হয়ে আছে। কি বলবি তাড়াতাড়ি বল। ভাইয়া তুমি রাগ করো না প্লিজ। বল, রাগ করবো না। ভাইয়া তুমি কি হারিয়ে ফেলছো? কিছু না, যা এবার। বলো না ভাইয়া, প্লিজ বলো। তুমি কেমন যেন চেঞ্জ হয়ে গেছো ভাইয়া, আমাকে বলো। আমি ভাইয়ার হাত ধরে। ভাইয়া আমার হাতের দিকে তাকিয়ে যেন আরো রেগে গেল। ভাইয়া হাত ছাড়িয়ে আমার ছাদের দেওয়ালের সাথে চেপে দিল। আমার হাত তার হাতের মুঠোয়। আমি নড়তে পারছি না। ভাইয়া নিঃশ্বাস আমার মুখে পড়ছে। কিভাবে যেন আমার দিকে তাকিয়ে আছে। বলছি না তোকে আমার কাছে আসবি না, দূরে থাকবি? তাহলে কেন বারবার আমার কাছে আসিস? আমি তো শুধু জানতে এসেছি তোমার কি হয়েছে। ভাইয়া যেন কিভাবে তাকিয়ে আছে। ভাইয়ার চোখে যেন অন্যরকম অনুভূতি দেখতে পাচ্ছি। এমনটা আগে কখনোই দেখিনি। ভাইয়া আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। সে আমার ঠোঁটের কাছে এগিয়ে আসতেই দেখে আমি ভয় পেয়ে যাই। ভাইয়া ছাড়ো, আমার লাগছে। ভাইয়ার সাথে সাথে নিজের মধ্যে ফিরে এলো আর নিচের দিকে তাকালো। তাকে আরেক দফা অবাক হলো। আমার কোমরের কাছে শাড়িটা সরে গেছে, তাই কোমরটা উন্মুক্ত অবস্থায় ছিল। তা দেখে ভাইয়া আমাকে তাড়াতাড়ি ছেড়ে পিছন ফিরে যায়। তাহিয়া এখান থেকে যা, আমাকে একা থাকতে দে। ভাইয়া কিন্তু যা এখান থেকে। আমি আর এক মুহূর্ত সেখানে থাকলাম না, দৌড়ে নিচে চলে এলাম। ছাদ থেকে সোজা রুমে আসলাম। এসি বিছানায় বসে হাঁপাতে লাগলাম। অনেক ভয় করছিল আজ তাহসিন ভাইয়াকে। আমি 1 গ্লাস পানি ঢকঢক করে খেয়ে ফেললাম। কি হয়েছে তোমার? এমন করছো কেন? তাহসিন ভাই না আজ কেমন করছিল, ওনার চোখ লাল হয়ে গিয়েছিল। আর উনি আমাকে, তুমি ছাদে গিয়েছিলে নাকি? ভাইয়া এমন কেন হয়ে গেল? আর ভাইয়া নাকি কি হারিয়ে ফেলেছে,
কি হারাতে পারে সেটা আমার ব্রেনে আসছে না। সেটা আমিও জানি, তবে তোমাকে একটা ছোট গল্প বলি। বলো। আমার কাছে আসো, ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলি। আমি আর আরিশ বেলকনিতে দাঁড়িয়ে আছি। আরিশ এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরেছে। জানো, একটা মেয়ে ছিল, পিচ্চি মেয়ে, 16 বছরের পিচ্চি, আর একটা ছেলে 20 বছরের যুবক। যুবক ছেলেটা পিচ্চি মেয়েটাকে খুব ভালোবাসে। মেয়েটা এতটাই অবুঝ, সে কিছুই বোঝে না। আর একদিন যুবকটি এক কাজে দূরে যেতে হয়। সেই সময় ওই পিচ্চি মেয়েটার একটা 27 বছরের বুড়োর সাথে বিয়ে হয়ে যায়। এখন যখন যুবকটি জানতে পারে পিচ্চি মেয়েটার বিয়ে হয়ে গেছে, তখন তার কেমন লাগবে বলো তো? অনেক কষ্ট হবে, সে তো তার সবকিছু হারিয়ে ফেললে। এই তো তুমি বুঝতে পারলা, সব হারিয়ে ফেলেছে যুবকটি। কিন্তু জানো, এটি যার গল্প সে এখনো বোঝে নাই যুবকটির কি হয়েছে। আচ্ছা আরিশ, আমার মনে হয় কি তাহসিন ভাইয়া কাউকে ভালোবাসে আর তার বিয়ে হয়ে গেছে। হতে পারে, পাগলি একটা, সে পিচ্চি মেয়েটা যে তুমি নিজেই। চলো এখন ঘুমিয়ে যাই, সকালে উঠতে হবে, কাল পিকনিক আছে তো। আরে হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, চলো ঘুমিয়ে পড়ি। আমি আর আরিশ একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। একটা পর একটা সিগারেট শেষ করছে তাহসিন। তার মাথা আজ কাজ করছে না, মাথা চেপে ধরে আছে। কি করলাম আজ? তাহনিয়াকে নিজে এত কাছে কিভাবে আনলাম? সে কি ভাববে আমাকে নিয়ে? কাল আমি তাহনিয়ার সামনে কিভাবে যাব? আমি এতটা নিচে কিভাবে নামলাম? কিভাবে তাহনিয়ার চোখের দিকে তাকাবো? আর ওকে সরি বলা দরকার। এগুলো ভাবতে ভাবতে নিচে এসে রুমে গিয়ে দেখে তুর্য এখনো জেগে আছে, কি যেন করছে ওর মোবাইলে। তারপর তাহসিন অন্য সাইড দিয়ে শুয়ে পড়ল। সকাল সকাল আরিশের চিৎকার ঘুম থেকে উঠে পড়ি। সে মোবাইলে কারোর সাথে জোরে জোরে কথা বলছে। আপনার সাথে আমি আমার কোম্পানির কোনো সম্পর্ক রাখতে চাই না, আর আপনি এমন একটা খারাপ কাজের সাথে জড়িত আছেন এটা জানলে কখনোই আপনার সাথে পার্টনারশিপ করতাম না। আর আজ থেকে আপনার সাথেই আমাদের কোম্পানির পার্টনারশিপের ইতি হলো। কার সাথে তুমি এভাবে কথা বলছিলে? ওই রিজওয়ানের সাথে। কি হলো ওনার সাথে আবার তোমার? উনি তো ভালো একজন মানুষ। ফ্রেশ হয়ে নিচে আসো, কে ভালো কে খারাপ তা আমাকে দেখতে দাও। ওকে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। যে সবাই হাতে হাতে কাজ করছে, আমরা মেয়েরা আজ কাজ করব না, ছেলেটা রান্না করবে। আরিশ, রাসেল ভাইয়া, তুর্য ভাইয়া আর তাহসিন ভাইয়া রান্নার কাজে। বাবা ও আঙ্কেল সবজি পেঁয়াজ কেটে দিচ্ছে, আর এদিকে আমরা পকোড়া আর চা খাচ্ছি, আটা দিচ্ছি। হঠাৎ আমার নজর যায় আরিশের দিকে। তার কপাল পড়ে থাকা অবাধ্য চুলগুলো খুব বিরক্ত করছে তাকে। তা দেখে আমার খুব ইচ্ছে করছিল চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিই। তাই পাশে তাহসিন ভাইয়া ছিল, তার দিকে চোখ যেতেই দেখি সে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তাকানোর সাথে সাথে চোখ সরিয়ে ফেললো। আবার তাকালে আমি রাগ দেখিয়ে অন্যদিকে ফিরে যাই। প্রায় 3 ঘন্টা পর তাদের রান্না শেষ হলো। তারপর সবাই শাওন নিয়ে একসাথে খেতে বসে। খাবার টেবিলে সবাই খাচ্ছে, সেই সময় আরিশ বলে ওঠে, আমার সবাইকে কিছু বলার আছে। কি ব্যাপার, কোনো ইম্পর্টেন্ট কথা আছে নাকি? জি বাবা, অনেক দরকারি কথা। কি বলো? সবাই আরিশের দিকে অধিক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, সে কি বলবে তা শোনার জন্য। বাবা, আমি রেজনের সাথে সকল ডিল ক্যান্সেল করে দিয়েছি। ইভেন আমাদের মাঝে যে পার্টনারশিপ ছিল সেটাও শেষ করে দিয়েছি। কিন্তু কেন? এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে ভেবে দেখেছো তুমি? বাবা, উনি নারী পাচারকারী চক্রের একজন সদস্য। মানে সবাই অবাক হয়ে বলল, তাহলে আমার ধারণাই ঠিক। মানে কি বলতে চাইছো তুমি? আর আরমান ভাই, আপনি কি ধারণা করছিলেন? কিছুই তো বুঝতে পারছি না। আমিও জিনিসটা প্রথম খেয়াল করে নাই, কিন্তু যেদিন উনি বাবার মানে আরমান নাম আরমান রহমান জানলেন, সেদিন উনি আমাদের বলে দিয়েছেন যে বাবাকে মানে আরমান যেন আমরা তার নাম বা তার সম্পর্কে কিছু না বলি। সেদিনই আমার প্রথম সন্দেহ হয়। তারপর আমি আমার লোক রেজনের পেছনে লাগাই। কিন্তু সেটা তো ওনারা দুজন বন্ধু, আর আরমান ভাই রেজন ভাইয়ের সাথে রাগ করে আছে তাই। সব মিথ্যা আমা। ওনার সাথে বাবার কি শত্রুতা আছে আমি জানি না, তবে যেদিন তাহিয়াদের বাসায় রেজনের নাম শুনে বাবা ভয় পেয়ে গিয়েছিল,
সেদিন আমি কনফার্ম হই কোনো ঘাপলা তো আছেই। সবাই তো পুরো শখ। কি বলছি এসব আরিশ? শুধু বাবা ছাড়া, কারণ বাবা কিছু না কিছু জানে। এই জন্যই আঙ্কেল ঘরে গিয়েছিলেন? আমি তো আঙ্কেলকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তার আগে তুর্য সে আমাকে নিয়ে গেল। কি এমন হয়েছে আরমান ভাই যার কারণে আপনি এত ভয় পেয়ে আছেন? বাবা এক গ্লাস পানি খেয়ে নিয়ে বলতে শুরু করে, অতীত 18 বছর আগে। আমি আর রেজওয়ান খুব ভালো বন্ধু ছিলাম। আমি যেন রেজওয়ানকে ছাড়া কিছুই বুঝতাম না, ঠিক তেমনই রেজওয়ানও আমাকে ছাড়া কিছুই বুঝতো না। তুর্যের তখন 6 বছর, তুর্যের মা তখন প্রেগনেন্ট, তনিমা ছিল তার গর্ভে। রেজওয়ানের সাথে কয়েকদিন হলো দেখা হয় না, এদিকে ভাবিও প্রেগনেন্ট, তাই তো তেমন একটা সময় দিতে পারে না। তাই ভাবলাম আমি যে আবার বাবা হতে চলেছি তার রেজওয়ানকে তার বাসায় গিয়ে বলে আসি, তাহলে ও অনেক খুশি হবে। যেই ভাবনা সেই কাজ, বের হয়ে রেজওয়ানের বাসার উদ্দেশ্যে। রেজওয়ানের বাসার দরজা খোলাই ছিল, তাই আমি বাসায় ঢুকে যাই আর রেজওয়ান স্টাডি রুমে চলে যাই। এই সময় তাকে ওখানে ছাড়া আর কোথাও পাওয়া যায় না। রুমের দরজার সামনে আসার সাথে সাথে আমি শুনতে পাই সেই নারীর পাচারকারী চক্রের সাথে কথা বলছে আর ডিল ফাইনাল করছে। রেজওয়ান আওয়াজ পেয়ে পিছনে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। সে ঘাবড়ে গিয়ে বলে, কিরে আরমান, তুই কখন এলি? আয় বস। তুই কার সাথে কথা বলছিলি? ও এমন আর কি? তুই নারী পাচারকারী চক্রের সাথে কথা বলছিলি আর ডিল ফাইনাল করার কথা বলছিলি। তুই যখন জেনে গেছিস তোর কাছ থেকে আর লুকাবো না। তুই চাইলে আমি তোকে এই কাজে আনতে পারি, অনেক টাকা আয় করতে পারবি। থাম তুই, ছি, তুই এ ধরনের কাজ করে আবার আমাকেও এই কাজে নেওয়ার কথা বলছিস? তুই নিজে থেকে পুলিশের কাছে যাবি না আমি নিজে গিয়ে বলতে হবে? দুটার একটাও না। না, আমি বলবো না, তুই বলবি, বুঝলি? দেখ ভাই, কেন এমন করছিস বল? তাই বলছি নিজ থেকে ধরা দে, ভালো পথে আয়। আমার যা ইচ্ছা আমি তাই করব, তাতে তোর কি? 1টা বাজে, রেজওয়ানের পুরো বাড়ি পুলিশ ঘেরাও করে রেখেছে। তারপর নিচ থেকে একজন পুলিশ মাইক তাকে নিচে নেমে আসতে বলল। তাকে কিছুক্ষণ সময় দেওয়া হলো, কিন্তু সে নিচে না নেমে উল্টো পুলিশের উপর গুলি করা শুরু করলো। পুলিশও পাল্টা গুলি ছুড়লো। এক পর্যায়ে পুলিশ বাড়ির ভিতরে ঢুকে যায়। দুই দিকে পাল্টা আঘাত কমছেই না। তবে এক তো পুলিশের সাথে একলা রেজওয়ান কতক্ষণই বা টিকে থাকতো। তাই সে চিন্তা করে তার স্ত্রীকে নামিয়ে নিয়ে পালিয়ে যাবে। তারা পিছনে দরজা দিয়ে যাবার সময় পা বাড়লে একটা গুলি এসে রেজওয়ানের স্ত্রীর গায়ে লাগে আর সাথে সাথে তিনি মাটিতে ঢলে পড়েন। রেজওয়ান তাকে তার পায়ের উপর রেখে কান্না করতে থাকে। সে তার স্ত্রীর সাথে অনাগত বাচ্চা দুইটাই হারাতে বসেছে। তার স্ত্রী তার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর রেজওয়ানকে রেখে পালিয়ে যায়। রেজওয়ান পালিয়ে সোজা আমার বাড়িতে আসে। কলিং বেল বাজতেই আমার ঘুম ভেঙে যায় আর আমার মনে ভয় জেগে উঠে, এত রাতে আবার কে আসবে। তুর্যের মা যেন ঘুম থেকে না ওঠে, তাই আস্তে আস্তে খাট থেকে নেমে নিচে চলে আসলাম। দরজা খুলে দেখি রেজওয়ান দাঁড়িয়েছে। আমি ভয় পেয়ে যাই। তারপর সে বাড়িতে ঢুকে সোফায় বসে, তার হাতে রক্ত দেখা যাচ্ছে এবং একটি পিস্তল আছে। আমি কিছু বললাম না, অন্য সোফায় গিয়ে বসলাম। কেন করলি আমার সাথে এমনটা? তোর কোনো ক্ষতি করেছিলাম আমি? একটু ভালো করেই জীবনটা কাটাতে চেয়েছিলাম। ভালো করে জীবন কাটা, কিন্তু সৎ পথে কাজ করে, এমন বেআইনি কাজ করে নয়। তাও নারী পাচারের মতো জঘন্য একটা কাজ। পুলিশের কাছে ধরা দে, নিজের শব্দ স্বীকার কর, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। নিজের কথা না ভাব, অন্তত ভাবি আর সন্তানের কথা ভাব। স্ত্রী সন্তান আমার সব শেষ হয়ে গিয়েছে, শুধু তোর জন্যই আমার পরিবারটা আজ সে ধ্বংস হয়ে গেল। মানে কি বলতে চাস তুই? তোর ভালোর জন্যই বলছি, নিজে থেকে ধরা দে। আরমান, একটা কথা জানিস, আমার হাত থেকে এই রক্ত কিসের? কিসের? আমার স্ত্রী সন্তানের। কি বাজে বকছিস? বাজে বকিস না, পুলিশের গুলিতে ওরা দুজন মারা গেছে, কিন্তু আমি এখানে কেন এসেছি জানিস? নিশ্চয়ই আমাকে মারার জন্য। না ভাই, আমি তোকে নিজের ভাইয়ের থেকেও বেশি মনে করতাম, কিন্তু তুই এক নিমিষেই সব কেড়ে নিলি। আমাকে না মারলে তুই কি করতে চাস? সেটা সময় হলেই বুঝতে পারবি। মানে তোর থেকেও তো প্রিয় জিনিস কিনে নেব আমি। আচ্ছা, এখন চলি আমি, একদিন দেখা হবে ইনশাআল্লাহ। সেই দিন রাতে আমি আর দুই চোখের পাতা এক করতে পারি নাই। সকালে নিউজ চ্যানেল খুলে দেখি রেজওয়ানকে নিয়ে। নিউজের হেডলাইন হলো, পুলিশ ক্রসফায়ারে মারা গেছে রেজওয়ান।
এরপর থেকে জব্দি আমি রেজনের নামটা পর্যন্ত শোনা যায়নি কোথাও। বর্তমান এত বছর পর যাকে মৃত্যু ভেবে এসেছি সে জীবিত, আর তোমাদের যখন বলেছে আমার থেকে তার পরিচয় লুকাতে, তার মানে অনেক বড় প্ল্যান আছে তার। আমরা সবাই বাবার কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। বাবার চোখে পানি। ভাবতে অবাক লাগে, যাদের মধ্যে ভাইয়ের মতো বন্ধু ছিল, আজ তারা সবচেয়ে বড় শত্রু। সারাদিন ভালোই ছিল, শুধু রেজন আঙ্কেলের কথা শুনে মন খারাপ ছিল। একটা ভুল কাজের জন্য সব হারাতে হলো তাকে, কিন্তু সে নিজের ভুল বুঝতে না পেরে উল্টো বাবাকে ভুল বুঝলো। এখন সব ঠিক হলেই হয়। নিজের কথাগুলো ভাবছিলাম, তনিমা আপুর টাকে চমকে উঠলাম। কিরে, তুই এখানে কি করছিস? তাড়াতাড়ি ছাদে চল। ছাদে যাবো কেন? আমরা সবাই আড্ডা দিব সারা রাত, কাল সবাই চলে যাব, তাই এখন চল। ওকে চলো। তারপর দুজনে ছাদে চলে গেলাম। ছাদে মাদুর বিছিয়ে সবাই বসে আছে। আমি গিয়ে আরিশের পাশে বসে পড়ি। আরিশ আমারকে দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কেমন মায়াবী লাগছে আজ তোমাকে, আমি বলে বোঝাতে পারবো না। সেই তো, তুমি আমাকে বলে বোঝাতে পারবে না, কিছু করেও বোঝাতে পারবে না। কি করে বোঝাতে পারবে বলো তো? আমার কথা শুনে জোরে হেসে দেয় আরিশ, আর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছি কি এমন বললাম আমি যাতে আরিশ এভাবে হাসছে। একদিন করলাম তো, বাকিটা বড় হলে বুঝবা। এখনো অনেক ছোট তুমি, আমার কিউট বউ। আমার কানের কাছে এসে বলল, আরে তাহসিন কোথায়? ওকে দেখছি না। ইদানিং যে কি হলো ছেলেটার, কেমন চেঞ্জ হয়ে গেছে। ভাইয়া আসলে তাহসিন ভাইয়া না, একটা মেয়ে। আরিশ আমার হাত চেপে ধরলো। আমি চুপ করে যাই আর আরিশের দিকে ভুরু কুঁচকে তাকাই। এমনি এমনি তোমাকে পিচ্ছি বলে আমি দেখছি হয়তো ওর রুমেই আছে, আমি নিয়ে আসছি। তুই এখানে কি করছিস? তোকে না বলে গেলাম উপরে যেতে, তাহলে এখানে কি? আর সবাই তোকে নিয়ে কথা বলছে যে তোর হঠাৎ এমন কি হলো যার জন্য তুই এখানে পরে চেঞ্জ হয়ে গেলি। তাহসিন নিঃসুপ, তার চোখের পানি ছলছল করছে, যেন চোখের পাতা ঝাপটালেই পানি গড়িয়ে পড়বে। তাহসিন মাথা ওপরে তুললে তনিমা দেখে সে কাঁদছে। তনিমার খুব কষ্ট হচ্ছে, যতই হোক তার বেস্ট ফ্রেন্ড, আর সে এত কষ্ট পাচ্ছে। সব কিছুর জন্য তার দোষ যে সবচেয়ে বেশি, তা সে ভালো করেই বুঝছে। তখন মুখ ফুটে বাবাকে রাসেলের কথা বলতে পারলে হয়তো তাহসিনের এমন অবস্থা হতো না। কি ভাবিছি? কই কিছু না। ঠিক আছে, তুই একটু বস, আমি চোখে মুখে পানি দিয়ে আসছি। একটু রেগে কথাটা বলে আমার হাত ছেড়ে দিল। তাহসিন আর তনিমা ছাদে এসে দাঁড়ায়। সবাই ওদের দিকে তাকিয়ে বলে এতক্ষণ সময় হলো আসার। আমি তাদের দিকে তাকিয়ে দেখি তাহসিন ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ ফিরিয়ে নিলাম। অনেক অভিমান হয়েছে কালকের ঘটনার জন্য, আর এখন অবধি আমাকে সরিও বলে নাই। তনিমা গিয়ে রাসেলের পাশে বসলো। তাহসিন তাকিয়ে দেখলো তাহিয়ার কাছে জায়গা খালি আছে, আর সবাই গোল করে বসাতে তাহসিনকে সেখানেই বসতে হলো। তারা গল্প করতে থাকলো প্রায় রাত 3টে পর্যন্ত। তনিমা রাসেলের কাছে ঘুমিয়ে আছে, তাহিয়ারও ঘুম ঘুম পাচ্ছে। তুর্য দূরে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। রাসেল তনিমাকে কোলে করে রুমে নিয়ে গেল। তাহিয়া, যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। ওকে বলে নিচে চলে এলাম। সাথে আরিশ ভাইয়া আর তাহসিন ভাইয়া আমার যা নিয়েছি সব গুছিয়ে রাখলো। আপনি খুব ভাগ্যবান ভাইয়া যে আপনি আপনার ভালোবাসাকে পেয়েছেন। তাই নাকি? সত্যি অনেক ভাগ্যবান আপনি। আর তার চেয়েও বড় কথা, তানিয়া খুব ভালোবাসে আপনাকে। তাহিয়া এখনো ছোট, আর ওর এখন যাকে ভালো লাগবে তাকেই তার ভালোবাসা মনে হবে। ওকে আরও বুঝতে হবে সবকিছু। মানুষের মনের কথা চোখ দিয়ে বুঝতে হবে, আর ওকে বলে দিলেও সে বুঝবে না। মানে তানিয়া যথেষ্ট বুদ্ধিমতী, মাঝে মাঝে বোকা বোকা কথা বলে, এই আর কি। লেখাপড়ায় ভালো হলেই হয় না, বুদ্ধিও থাকতে হয়। আর সে যদি সব বুঝতো তাহলে সবার আগে তোমার চোখের ভাষা বুঝতে পারত। আমার আবার কি হবে যে আমার চোখের ভাষা বুঝতে হবে ওকে? হকচকিয়ে বলে উঠল তাহসিন। একটা কথা বলি। জি বলুন। সত্যি ভালোবাসো তাহিয়াকে? কি হলো, সবাই কই গেল? আর তোরাই বা কি বলছিলি? তুর্যের কথায় তাহসিন আড়ালে চোখের পানি মুছে নিল। না তেমন কিছু না। তাহলে চলো ঘুমিয়ে পড়ি। তারপর যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। সবাই ঘুমিয়ে গেলেও দুজনের চোখে ঘুম নেই। আরিশ আর তাহসিন, তাদের চোখে ঘুম নেই। তাদের চোখে বিষাদময় অনুভূতি। আরিশের কিউট বউকে হারানোর পর
তাহসিনের তার প্রেয়সী হারানোর বিষাদময় অনুভূতি। সকালে ঘুম থেকে উঠে তাহিয়া নিচে গিয়ে দেখে সবাই নিচেই আছে। সকালে নাস্তা করেই চলে যাবে। কিছুক্ষণ পর ডাইনিংয়ে নাস্তা দিলে সবাই খেতে বসে। আরে আবির ভাই, তাহসিনকে দেখছি না যে, সে কোথায়? এতক্ষণে খেয়াল করলাম তাহসিন ভাইয়া নেই। আসলে তাহসিনের কি কাজ ছিল তাই সকালে চলে গেছে, একটু আগে আমাকে কল করে বলল। তাই বলে না খেয়ে চলে গেল ছেলেটা? কোনো ব্যাপার না, অফিসে কিছু খেয়ে নিবে। তারপর সবাইকে কিছুক্ষণ কথা বলে আমাদের বিদায় দিয়ে চলে যায়। রাত 8টা। দাঁড়াও, কোথায় ছিলে সারাদিন? আর ওই বাসায় কাউকে না বলে আসা কোন ধরনের কাজ? ওই বাসায় কাউকে না বলে আসার জন্য সরি বাবা, আর সারাদিন আমার বন্ধুদের সাথে ছিলাম। আচ্ছা, এখন রাত 8টা বাজে, তোমার বাসায় আসার সময় হলো? বাবা আমার খুব খিদে পেয়েছে, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর তোমার সাথে আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে। কি কথা? আমি এসে বলছি। তারপর তাহসিন সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে যায়। তাহনিয়া, কাল প্লিজ তাহিয়াকে একটু কলেজে নিয়ে আসবি, ওর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? জরুরি কিছু নাকি? অনেক দরকারি কথা, কাল আসলেই জানতে পারবি। ওকে, আমি কাল তাহিয়াকে কলেজে নিয়ে আসবো। অনেক অনেক থ্যাংক ইউ দোস্ত। রাত 11টা। আবির আহমেদ গম্ভীর হয়ে বসে আছেন। তাহসিনের এই ছন্নছাড়া জীবন আর মেনে নেওয়া যায় না। তাকে কিছু একটা করতে হবে। বাবা ভিতরে আসবো? ভিতরে আসো। ভেতরে এসে তাহসিন তার বাবার সামনে এসে বসে। বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার মনে হয় তুমি শুনে খুশি হবে। কি সিদ্ধান্ত নিয়েছো? তুমি যাতে আমি খুশি হব। বাবা আমি এই সপ্তাহে দেশের বাইরে চলে যেতে চাই, কানাডা যাব আমি। ওখানে স্টাডি কমপ্লিট করতে চাই, সব রেডি করে ফেলেছি আমি। তুমি অনুমতি দিলে আমি কাল টিকিট কেটে নেব। তোমার কথা শুনে আমি সত্যিই খুব খুশি হয়েছি, আর আমিও চাই তুমি নিজের জীবন এগিয়ে যাও। থ্যাঙ্কস বাবা, তাহলে আমি কাল টিকিট কেটে ফেলি যাতে এই সপ্তাহে যেতে পারি। ঠিক আছে, তবে নিজের খেয়াল রাখবা, কোনো অযত্ন করবে না। করব না বাবা। তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো, তুমি ছাড়া আমার আর কেউ নেই, এটা মনে রেখো। তাহসিন তার বাবাকে জড়িয়ে ধরল। তাহিয়া তাহসিনের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো কথাই বলছে না। মুখ ফুলিয়ে তাকিয়ে আছে তাহসিনের দিকে। কে রে, কথা বলবি না আমার সাথে? না, তুমি পচা। খুব পচা। আমাকে একদম দেখতে ইচ্ছে করে না তোর, তাই না? হ্যাঁ তাই। ওই দিন রাতে তুমি আমাকে হাতে ব্যথা দিয়েছো, আমি কত ভয় পেয়েছিলাম যখন তুমি আমায় এত কাছে ছিলে। সরি, মাফ করে দে, সব কিছুর জন্য মাফ করে দিবি তো? কি হয়েছে তোমার, এমন করে বলছো কেন? আমি চলে যাচ্ছি। কোথায় যাবে তুমি? কানাডা চলে যাব, ওখানে স্টাডি শেষ করে ওখানেই থেকে যাব। ভাইয়া তুমি ওদের ছেড়ে চলে যাবে? আমি একটু ভালো থাকতে চাই, আর আর এখানে আমি ভালো নেই। তোকে আর একটা কথা বলার ছিল। কি বলো? আমি তোকে খুব ভালোবাসি রে প্রিয়, আমার ছোট্ট প্রিয়সী। বলে আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ আমাকে জড়িয়ে রেখে সে আমাকে ছেড়ে দিল। আমাকে কিছু বলতে না দিয়ে সে কলেজের গেট দিয়ে পেরিয়ে গেল। কি বলে গেল তুমি এটা? তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? কথাটা বলতেই আমার চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ে গেল, আর আমি গেটের দিকে তাকিয়ে আছি। ভাবতেই এত কষ্ট হচ্ছে, আর কোনোদিন দেখা হবে না এই লোকটার সাথে। বিদায়। অন্ধকার রুমে বসে আছে তাহসিন। তার এক হাতে পাসপোর্ট ও টিকিট, আর অন্য হাতে তাহিয়ার ছবি। জানি না কোনোদিন ভুলতে পারবো কি না তোকে, আর আমি চাই না তোকে বলতে। তুমি বাস্তবে আমার হবে না, কিন্তু জানি কিন্তু একান্ত আমার ব্যক্তিগত, তাই তুমি শুধু আমার। আর কখনো দেশে ফিরবো না, দেখা হবে না আমার এই ছোট্ট পিয়সীর সাথে। কিন্তু পিয়সী, একটা কথা জানো, তোমাকে ভুলে থাকার ক্ষমতা আমার নেই। অনেক কষ্ট হচ্ছে আজ ছেড়ে চলে যেতে। আরিশ বুঝতে পেরে গেছে আমি তোকে ভালোবাসি, তাই আমার এখানে থাকা সম্ভব। আমি চাই না আমার জন্য তোর জীবন কোনো সমস্যা হোক। ভিতরে আসবো? আরে বাবা এসো, তোমাকে নক করে আসতে হবে কেন? ছেলে মেয়ে বড় হলে তাদের রুমে নক করে আসতে হয়, আর আমার ছেলেটা যে হঠাৎ করে এমন বড় হয়ে যাবে আমি ভাবতেই পারি নাই। অন্যের সুখের জন্য নিজে সবার থেকে দূরে চলে যাচ্ছে। কিছু করার নেই বাবা,
আমার তো যেতেই হবে। তোমার ফ্লাইট কয়টায়? এই তো আধা ঘন্টার মধ্যে বের হয়ে যাব। 11টা বাজে আমার ফ্লাইট। ওকে, তুমি তৈরি হয়ে নিচে আসো, আমি খেয়ে নিয়েছি তো। হুম বাবা। প্লেনে বসে আছে তাহসিন, চোখ দুটি বন্ধ করে নিজের প্রেয়সীকে ভাবছে সে। 10 মিনিট পর প্লেন টেক অফ করবে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। বিদায় পিয়সী। তাহসিন চলে গেল তাহিয়ার থেকে অনেক দূরে, হয়তো আর দেখা হবে না। তাহিয়া খাটে বসে তাহসিনের বলা কথাগুলো ভাবছে। আরিস তার দিকে তাকিয়ে আছে আর চিন্তা করছে তাহিয়া কি এমন ভাবছে। কি ভাবছো তুমি তখন থেকে? তাহসিন ভাইয়া চলে গেছে আজ কোথায়? কানাডা। ওখানেই নাকি স্টাডি কমপ্লিট করবে। হঠাৎ চলে গেল? তুমি ওকে কিছু বলেছো? মানে কারোর সাথে কিছু হয়েছে? না, তবে আমি একটা খবর জানতে পেরেছি, সেটা হলো ভাইয়া যাকে ভালোবাসে সে আমি। ও আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো, এত চাপ নিও না এই ছোট মাথায়, বুঝলা বউ? এত বোকা কেন তুমি? কবে যে তোমার বুদ্ধি হবে? তাহসিন তোমাকে ভালোবাসে, সেটাও আমাকে বলে দিলে। কত অবুঝ তুমি। কিন্তু তুমি কখন ঘুমাবে? আমার একটু কাজ আছে, কাজ শেষ করে শুয়ে পড়বো। ঠিক আছে। তারপর তাহিয়া ঘুমিয়ে পড়ল। আরিশ নিজের কাজ শেষ করে ব্যালকনিতে দাঁড়িয়ে তাহসিনের কথা ভাবছে। তুমি তাহিয়াকে এত ভালোবাসো যে ওর সুখের চিন্তা করে নিজের সুখের কথা ভুলেই গেলে। সত্যিই ভালোবাসো তুমি তাহিয়াকে? অনেক ভালোবাসো। কি, আমাকে কাল দেশের বাইরে যেতে হবে, তাও 2 বছরের জন্য? কিন্তু কেন বাবা? এখানে থেকে আমি কাজ করছি। দেশে আমি দেখে নিব, কিন্তু আমার অবর্তমানে তোমাকে সব দেখতে হবে। তাই আমি চাই তুমি দেশের বাইরে যাও। আমাদের যে বিজনেস আছে সেটা এই 2 বছর দেখো। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, তুমি কাল লন্ডন যাচ্ছ, তোমার টিকিট কাটা হয়ে গেছে, তাই সব গুছিয়ে নাও। ঠিক আছে বাবা। রাগে হাতের মুষ্টিবদ্ধ করে সকালে সবাই তাহিয়াদের বাড়িতে উপস্থিত। সূর্য চলে যাবে কিছুক্ষণের মধ্যেই। সবার থেকে বিদায় নিয়ে তনিমা আর তাহিয়াকে জড়িয়ে ধরে সূর্য। তনিমা ও তাহিয়া দুজনের চোখে পানি। 2 বছরের জন্য ভাইয়াকে দেখতে পারবে না তারা। একদম কান্না করবি না, শ্বশুর বাড়িতে ভালো মতো থাকবি, আর দুজনে ভালো করে লেখাপড়া করবি। আমি এসে যেন দেখি খুব ভালো রেজাল্ট আসছে। ওকে? ওকে ভাইয়া, তনিমা আর তাহিয়া একসাথে বলে। সূর্য বেরিয়ে যায়। 2 বছর পর ফিরবে ভাবতেই সূর্যের মা আফসানা কান্না করে দেয়। ছেলেটাকে বড্ড ভালোবাসে সে। 2 বছর পর আজ তাহিয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। খুব ভালো হয়েছে তার পরীক্ষা। বাইরে গাড়ি নিয়ে আরিস দাঁড়িয়ে আছে। তাহিয়া আসলে তারা বাসায় যাবে। কিছুক্ষণ পর তাহিয়া বের হয়ে আসে আর বলে, চলো না আজ একটু ঘুরতে যাই, আজ তো আমার পরীক্ষা শেষ। আজ না, কাল ঘুরতে নিয়ে যাব। আজ অফিসে একটু কাজ আছে, তোমাকে বাসায় দিয়ে আমার আবার অফিসে যেতে হবে। ঠিক আছে, কিন্তু কাল নিয়ে যেতে হবে বলে দিলাম। প্রমিস, কাল নিয়ে যাব। তারপর দুজন গাড়িতে উঠে চলে যায়। সূর্যের মা সূর্য কল করেছে? না, সূর্য গত 5 দিন ধরে না কল করছে না আমাদের কল ধরছে। আমার ছেলেটা ঠিক আছে কিনা কে জানে। ঠিক আছে, চিন্তা করো না। এখন চিন্তা করব না? জোর করে আমার ছেলেটাকে বিদেশে পাঠিয়েছো। ছেলেটা যেতে চায়নি, এখন কেমন আছে কে জানে। বলে কান্না করতে লাগলো। কানাডা। কেমন আছিস? এই তো ভালো, তোর কি খবর? আমি আছি কোনো রকম। আচ্ছা, তাহনিয়া পরীক্ষা কেমন হলো? আজ তো ওর শেষ পরীক্ষা ছিল। একটু আগে কথা হলো, খুব ভালো হয়েছে পরীক্ষা। ভালো, আজ তাহলে রেখে দেই, পরে কথা হবে। ওকে, নিজে খেয়াল রাখিস। তুমি কি ভুলে গেছো পিয়সী? কিন্তু দেখো, আমি ঠিক আগের জায়গায় রয়েছি। 2 বছর আগে যেখানে ছিলাম সেখানেই আছি। তাহিয়ার ছবির দিকে তাকিয়ে কথাগুলো বলছে তাহসিন। বেলকুনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। সকালে নামাজ পড়ে দাঁড়িয়ে আছি সূর্য ওঠা দেখব বলে। সাদা মেঘের ভেলায় যেন একটু রক্তিম লাভা উকি দিয়ে দেখা যাচ্ছে। কি সুন্দর দৃশ্য। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। মনটা একদম ভালো নেই এই কয়দিন। সূর্য ভাই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না গত 10 দিন ধরে। কিছুই বুঝে উঠতে পারছে না কেউ। আরিশের ডাকে নিজের মধ্যে ফিরে আসি আমি। এত সকালে ব্যালকনিতে কি করছো তুমি? পিছন থেকে জড়িয়ে ধরে আমার চুলে মুখ গুজে। আসলে ভাইয়া কই গেল সেটি নিয়ে ভাবছিলাম। ও আচ্ছা, আমি বের হচ্ছি, আসতে আসতে রাত হবে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। আজও এত সকালে যাব আর দেরি করে আসবে। তবে আমার ছোট বউটার জন্য সারপ্রাইজ আছে 3 দিন পর, তুমি পুরো অবাক হয়ে যাবে।
লাগবে না আমার সারপ্রাইজ, তুমি কাছে থাকলে আমার সব পাওয়া হয়ে যায়। আমাকে সত্যিই ভালোবাসো? নিজের চেয়েও বেশি। তুমি বুঝি আমাকে সত্যি ভালোবাসো না? তোমাকে ছাড়া আমি নিঃস্ব, আমার কোনো অস্তিত্ব নেই। তাই? কিছু খাবে না? দেখতে তো অনেক কিছুই ইচ্ছে করছে। ছাড়ো না প্লিজ, আর কিছু খেয়ে নাও। বাইরে খেয়ে নিব। কেন জানি না মনে হচ্ছে তুমি আমাকে যতটা ভালোবাসো আমি তোমাকে তার সমপরিমাণে ভালোবাসি কিনা, কিন্তু আমি তোমাকে ছাড়া অচল, থাকতে পারবো না তোমাকে ছাড়া, মরে যাবো আমি তোমাকে ছাড়া। কখনো দূরে যাবে না তো আমাকে ছেড়ে? কেন জানি ইদানিং খুব ভয় হয় আমার। তোমায় ভালোবাসায় আমি হারাতে চাই না, আমাকে সবসময় নিজের বুকে আগলে রেখো ভালোবাসা। বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লো তাহিয়া। কিন্তু আমি তো দেশে ফিরবো না, এটা তুমি জানো, তাহলে কেন বলছো আমাকে দেশে যেতে? আমার শরীরটা ভালো নেই, তোমাকে একটু দেখতে ইচ্ছে করছে, তুমি 1 সপ্তাহ থেকে চলে আসো। তো তাড়াতাড়ি টিকিট পাবো কিনা বলতে পারছি না। সে ব্যবস্থা আমি করে দিব, তুমি চলে আসো বাস। ঠিক আছে, আমি কাল তাহলে দেশে আসছি। বাবার অসুস্থতার কথা শুনে আর মানা করতে পারলো না সে। আচ্ছা রাখছি। ছেলেটাকে এভাবে মিথ্যা বলা কি ঠিক হলো? একদম ঠিক হয়েছে, না হলে তোমার ছেলে দেশে আসতো বলে আমার মনে হয়। কিন্তু ওকে না জানি ওর বিয়ে ঠিক করে ফেলা আমার উপর অনেক রেগে যাবে। একবার বিয়ে হতে দাও, সব ঠিক হয়ে যাবে, দেখে নিও। তারপর বউ নিয়ে না হয় কানাডা চলে যাবে, অসুবিধে কোথায়? তাই যেন হয়। আর তুর্যের কি হলো? কোনো খবর পাচ্ছি না, ওর মা তো কেঁদে কেটে শেষ। হ্যাঁ, ছেলেটা হঠাৎ কোথায় গেল সেটা ভাবার বিষয়। ওইখানে তুর্য সব বন্ধুদের কথা বলা হয়েছে, ওরা কিছু জানে? যাদের আমি চিনি সবার থেকে খবর নেওয়া হয়ে গেছে, তারা কেউ জানে না। ওহ, এখনও ভালো থাকলেই হয়। ছেলেটার কোনো বিপদ হলে নিজেকে মাফ করতে পারবো না আমি। তুর্যকে জোর করে না পাঠালেও পারতে, কিন্তু 2 বছর তো হয়ে গেল। কিছুদিন পর ওর আসার কথা, আর এই সময় ছেলেটা এভাবে উদয় হয়ে যাওয়া, সেটাই অনেক চিন্তা হচ্ছে। কিন্তু কাউকে আমার যে চিন্তা হতে পারছি না। তাহলে তুর্যের মা আরও ভেঙে পড়বে, তনিমার শরীরটাও ভালো নেই, এদিকে তুর্য কি যে করে মাথা কাজ করছে না। আচ্ছা, আজ তাহলে উঠি, পরে তোমার সাথে কথা হবে। ঠিক আছে, ভাবের খেয়াল রেখো। রাতে রুমে বসে গিটারে টুংটাং আওয়াজ বের করছে তাহসিন। কাল আবার আমার দেশে যেতে হবে। আমি চাই না আমি তোমার সামনে যাই। আমি যেদিন দেশে ফিরব তোমার থেকে আমাকে লুকিয়ে রাখবো। শোনো না রূপসী, তুমি যে পিয়সী, কি ভীষণ উদাসী প্রিয়। না না না, জীবনে গলিতে এই গানের কলিতে চাইছি বলিতে ভালোবাসি। চোখের জলের আড়ালে ক্লাই শুধু দেখেলে, যন্ত্রণার আগুন নিলে পুড়েছি যে বুঝেনি তা। অভিমানে চুপ করে এসেছে তাই দূরে, বুঝাতে চেয়েও পারেনি তোকে বোঝাতে লুকোনোর কথা। আর কতক্ষণ অপেক্ষা করব? তোমার কথায় 2 বছর অপেক্ষা করলাম, এবার তো নিজের কথা রাখবে। সময় শেষ হয়ে গেছে, এবার আমি আমার কথা রাখবো। শীঘ্রই আপনার সাথে আমার দেখা হচ্ছে। এবার তাহলে আমার প্রতিশোধ পূর্ণ হবে। জি অবশ্যই। এতদিন যখন অপেক্ষা করেছেন, আর মাত্র কয়টা দিন, তারপর আপনার আর আমার দুজনের প্রতিশোধ পূরণ হবে। রেজওয়ানকে থামিয়ে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, সময় হোক। আর আপনি আজ বা কালকের ভিতরে দুবাই থেকে দেশে আসুন। তাহসিন দেশে ফিরে এলো। এসে সে নিজের বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছে, কিন্তু তার মন ব্যাকুলতায় ভরে আছে। একটিবার যদি সে তার প্রেয়সীর মায়াবী মুখটা দেখতে পারত। যেই ভাবা সেই কাজ, সে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য আরিসদের বাড়ি। তাহসিন গাড়ি করে না গিয়ে বাসে করে যাবে, তাই সে রাস্তায় নেমে পড়ল। একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছালো। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে যেই না পেছনে ফিরবে, কারোর সাথে ধাক্কা লেগে যায়। সরি, আসলে আমি দেখতে পাইনি আপনাকে। আমি সরি বলছি তো। আমি জানি সুন্দর দেখতে আমি, তাই বলে এমন করবেন নাকি? আর শুনুন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সো আপনার কোনো চান্স নেই, বুঝলেন? পাগল হয়ে গেলেন নাকি? আমার কি মাথা নষ্ট নাকি যে আপনার মতো ঝগড়টে মেয়ের সাথে লাইন মারতে যাব? আমার জন্য মেয়েদের লাইন পড়ে থাকে, আপনার মতো মেয়ে আমি পাত্তাও দিই না। বলে আবার রিক্সাতে উঠে পড়ল। চাচা, যেখানে থেখানে আসি এখানে নিয়ে চলেন, মুডটা নষ্ট করে দিল।
প্রতিটি সূর্যোদয় প্রত্যেক মাসের জন্য নতুন কিছু নিয়ে আসে। কেউ নতুন করে বাঁচার জন্য মাঝ সমুদ্রে ভেলা পেয়ে যায়, সবাই বাঁচতে চায় নিজের ভালোবাসার মানুষের সাথে। কেউ বা তার প্রথম ভালোবাসা পায় না। সব ভালোবাসা যে পূর্ণতা পাবে তেমনটাও না ও হতে পারে। কিছু ভালোবাসা অপূর্ণতায় থাকায় চেয়েও। তবে একজনকে ভালোবাসলে তা পূর্ণতা না পেলে যেন কাউকে ভালোবাসা যাবে না এমনটা কোথাও লেখা নেই। চেষ্টা করলে ভালোবাসা যায়। প্রথম ভালোবাসাকে ভুলতে না পারো, কিন্তু নতুন কাউকে নিজের জীবনের সাথে জড়াতে ক্ষতি নেই, তাই না? এবার চেষ্টা করেই দেখো না, সব হবে তোমার দ্বারা। তাহসিনের হাত ধরে কথাগুলো বলল তাহিয়া। ফ্ল্যাশব্যাক। বাবা, তুমি আমাকে মিথ্যা বলে দেশে আনলেন কেন? দেখো, তোমাকে দেশে আনার দরকার ছিল। কি এমন দরকার ছিল? তুমি জানো আমি কেন দেশে আসতে চাই না। আমি তাহনিয়া থেকে দূরে থাকার জন্য কানাডা চলে গেলাম, যাতে ওর আর আরিশের জীবনে আমার জন্য কোনো সমস্যা যেন না হয়। সব জন্য তুমি আমাকে মিথ্যা বলে কেন আনলে বলো? আমি একদম হেয়ালি পছন্দ করি না, তাই তোমাকে সোজাসাপটাভাবে উত্তর দিব। আমি তোমার বিয়ে ঠিক করেছি। মানে কি এসব? আমি বিয়ে করতে পারবো না। আমি তোমার থেকে জিজ্ঞাসা করি নাই, তোমাকে আমি আমার সিদ্ধান্ত জানালাম। বাবা, আমি কালকে চলে যাব কানাডা। তোমার পাসপোর্ট আমার কাছে, যাও, তুমি পাবে না। এবার কিন্তু বেশি করে ফেলছো তুমি। বাবার একমাত্র মেয়ে কাল চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছে, ওখানে লেখাপড়া করে। তুমি চাইলে বিয়ের পর তাকে নিয়ে কানাডায় সেটেলড হতে পারো। আর আমার আজ বিকেলে ওদের বাড়িতে যাব, এঙ্গেজমেন্ট করে ফেলবো তোমাদের। হাতের কাছে থাকা গ্লাসটি ফ্লোরে ছুঁড়ে মেরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় তাহসিন। হ্যালো তাহিয়া, মা একটু বাসায় আসবি? আমি আসছি আঙ্কেল। ধন্যবাদ মা। তাহসিন তোর কথা শুনবে আমি জানি। কি বলো ভাইয়া, নিজের জীবনকে আরেকটা সুযোগ দিবে না? আমার দ্বারা এই বিয়ে হবে না। তুমি যাও এখান থেকে। চেষ্টা করে দেখো তাহসিন, কারোর জন্য জীবন থমকে থাকে না। ভাইয়া প্লিজ একটাবার ভেবে দেখো আঙ্কেলের কথা। সে তোমায় এভাবে দেখে কত কষ্ট পাচ্ছে। নিজের কথা ভাবো, এভাবে কষ্ট পেয়ে নিজের কি খুব সুখে আছো? আমরা তোমাকে সুখী দেখতে চাই। তুমি সুখে থাকলে সবাই সুখে থাকবে। বিয়ের জন্য রাজি হয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। তোমার কি এমন কাউকে চাই না যে শুধুমাত্র তোমাকেই ভালোবাসবে? প্রথম ভালোবাসা ভোলা যায় না, আমি মানছি, কিন্তু নতুন একজনকে ভালোবাসার চেষ্টা করতে তো আর দোষ নেই, তাই না? একবার চেষ্টা করেই দেখো। তাহসিন নির্বাক, কি বলবে সে? আরিশ আর তাহিয়া যা বলছে সব সত্যি, কিন্তু সে যে তাহিয়াকে খুব ভালোবাসে। কি হলো ভাইয়া, কিছু তো বলো। ঠিক আছে, আমি রাজি বিয়েতে। সত্যি তুমি নিজের জীবনকে আরেকটা সুযোগ দিবে? দেখি কি হয়। আরিশ তাহসিনকে জড়িয়ে ধরলো। আচ্ছা এখন চলো আমরা বের হই, বিকেল তো আবার যারা ভাবির বাসায় যেতে হবে। যারা ভাবিকে? নিজের হবু বউয়ের নাম এখনো জানা হয়নি বুঝি? আজ তো তোমার আর যারার এঙ্গেজমেন্ট, তার কথাই বলছিল তাহিয়া। তো আমরা এখন যাই, বিকেলে দেখা হবে। তাহসিনকে বিদায় দিয়ে তাহিয়া ও আরিশ বের হয়ে যায়। যারা নামটা যেন কোথায় শুনেছি আমি। ও হ্যাঁ, কালকে যে মেয়েটার সাথে ধাক্কা লেগেছিল সে মেয়েটার নামও যারা ছিল। কি ঝগড়ুটে মেয়ে বাবা। একদম বায়না করবে না, নিয়ে যাচ্ছি, আমার সাথে সাথেই থাকবে। আমার চোখের আড়াল হলেই সুজা নিয়ে আসবো। এমন করছো কেন? সবাই যাবে তাহসিনের এঙ্গেজমেন্টে, আমি যদি না যাই আমার মনটা তো ওখানেই পড়ে থাকবে, আর আমার কত খারাপ লাগবে বলো। আর মনে হয় বাচ্চাটা একলা তোমারই, আমার না। তোমার থেকে আমার বেশি টেনশন, বুঝলা? বুঝলাম। আমার রাজকন্যা ভালো থাকলেই হলো। রাজকন্যা কেন হতে যাবে? আমার তো রাজপুত্র হবে। আচ্ছা দেখা যাবে, এখন চলো, লেট হয়ে গেছে। যারাদের বাড়িতে সবাই বসার ঘরে বসে আছে। যারা কেটে তাহসিনের সামনে বসানো হলো। সবাই বিভিন্ন কথা বলছিল। তাহসিন যারার দিকে তাকাচ্ছিল না, আর যারা লজ্জায় মাথা তুলছে না। তাদেরকে আরিশ আর রাসেল মিলে সবাইকে বলল তাহসিন আর যারাকে আলাদা কথা বলতে দিতে, কারণ ওদের তো আগে দেখা বা কথা হয়নি, তাই নিজেদের মধ্যে কিছুক্ষণ সময় ব্যয় করুক। সবাই রাজি হলো। তাহসিন আরিশ আর রাসেলের দিকে বিস্ফোরিত চোখে তাকালো। তারা দুজন তাহসিনের দিকে তাকিয়ে দাঁত কেলালো। ছাদের এক কোণে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তাহসিন। কারো পায়ের শব্দে বুঝতে পারে যারা এসে গেছে।
তাহসিন পেছনে ফিরে দেখে কালকের রাস্তায় যার সাথে ধাক্কা লেগেছিল সেই মেয়েটাই। আপনি? আপনি? আরিশ আর রাসেল তাহসিনকে ছাদে দিয়ে নিচে আসছে, যারাকে ওর কাজিনটা উপরে দিয়ে আসছে। আসার সময় যারার এক কাজিন পড়ে যেতে নিলেই আরিশ তাকে ধরে ফেলে। মেয়েটি আরিশের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। আরিশ মেয়েটিকে ছেড়ে বলে, আপনি ঠিক আছেন তো? জি, এখন ঠিক আছি। ও, আমি মিতা, আপনি? আমি আরিশ। আচ্ছা, আসি, ভালো থাকবেন। সে কি, চলে যাচ্ছেন কেন? একটু কথা বলি, ভালোই তো লাগছে। আসলে আমার ওয়াইফ অপেক্ষা করছে আমার জন্য, তাই যেতে হবে। আপনার বিয়ে হয়ে গেছে? কাঁদো কাঁদো ফেস নিয়ে বলল। জি। সবাই চলে গেল। মিতা ভাবেনি যে আরিশ বিবাহিত হবে। মন খারাপ করে সেও চলে এলো সবার কাছে। এদিকে তাহিয়া দূর থেকে সব দেখছিল আর রাগে ফুলে উঠছিল। আরিশ এসে তাহিয়ার পাশে বসলে তাহিয়া মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে কথা বলে। আরিশ ব্যাপারটি খেয়াল করলেও বুঝতে পারল না তাহিয়া কি জন্য রাগ করেছে। আরিশ তাহিয়ার দিকে তাকিয়ে দেখে তাহিয়ার গাল দুটো রাগে লাল হয়ে আছে। আরিশ বুঝতে পারে তাহিয়া তার উপর রেগে আছে, কিন্তু কী নিয়ে রাগ করবে সেটা তার বোধগম্য হলো না। একটু আগেও তো ভালো ছিল, সবাই বিয়ের বিভিন্ন কথা বলছিল। আর এদিকে আরিশ তাহিয়ার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ। তারপর আর সে কিছু বলল না। আরিশ সবার সাথে কথা বলতে থাকলো। এই যে আপনি আমার পিছু নেননি তো? আপনি তো ভারী অসভ্য লোক। আমি আর আপনার মতো পাগলের পিছু নেব? আমাদের বাড়িতে দাঁড়িয়ে বলছে আমার পিছু নেয়নি। আমি জানি আমি সুন্দরী, তাই বলে আমাদের বাড়িতে এসে পড়বেন নাকি? নিজেকেও তো আয়নায় একটু দেখে আসবেন। তাহসিন চুপ করে জানার দিকে তাকিয়ে আছে। মেয়েটা সত্যি অনেক সুন্দরী। বা গালে টোল পড়ে, ঠোঁটের নিচে একটা তিল আছে। চোখের ঘন পাপড়িগুলো কথা বলার সময় বারবার ঝাপটানো। গোলাপি ঠোঁট, পরনে সবুজ রঙের শাড়িতে অপূর্ব লাগছে, যেন অপ্সরা তার সামনে দাঁড়িয়ে আছে। এই যে আপনি শুনছেন? কি? তাড়াতাড়ি যান, এখন আমার হবু বর চলে আসবে। আপনাকে আমার সাথে দেখলে খারাপ ভাববে। তাহসিন ঠোঁটের কোণে বাঁকা হাসি দিয়ে যারার অনেক কাছে এসে দাঁড়ায়, যার দ্বারা যারা অনেকটা অস্বস্তি বোধ করে। কি হলো, আপনি এভাবে এগুচ্ছেন কেন? পেছনে যেতে যেতে দেওয়ালের সাথে যারার পিঠ থেকে যায়। যারা চলে আসতে চাইলে তাহসিন দেওয়ালে হাত দিয়ে আটকিয়ে দেয়। যারা ভয় পেয়ে যায়। কি যেন বলেছিলেন আপনি আমাকে? কিসব বলছেন? কই, কি বলছিলাম? কিছু তো বলছিলাম না তো। আপনার কথা আটকে আসছে কেন? এতক্ষণ তো খুব কথা শোনাচ্ছিলেন আমাকে। আমি অসভ্য নিজেকে আয়নায় দেখতে, তাই না? না না, ওইগুলো তো এমনি বলছিলাম। আচ্ছা, বুঝলাম। আপনার হবু বর কই? সেইখানে আসলো না যে? আপনি একটু দূরে দাঁড়িয়ে কথা বলুন। তাহসিন দূরে সরে দাঁড়ালো আর বলল, আমার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আপনি নিচে গিয়ে বলবেন আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। আমাকে আপনার পছন্দ হয়নি। যারা অবাক চোখে তাকিয়ে আছে তাহসিনের দিকে। কি বলে এই ছেলে পাগল হয়ে গেল নাকি? দেখুন, আমারও আপনাকে বিয়ে করার কোনো শখ নেই, বুঝলেন আপনি? আর এমন গায়ে পড়া ছেলেকে তো আমি কখনোই বিয়ে করব না। গুড গার্লস। কিন্তু আমি মানা করতে পারবো না। আপনি বলে দিয়েন আপনি রাজি না থাকলে। আমি বলতে পারলে আপনাকে বলতাম না, কথাটা আপনাকে বলতে হবে। আমি বলতে পারবো না। আর যদি বলতে না পারেন তাহলে আমাকে বিয়ে করার জন্য তৈরি হন মিস্টার। তাহসিনের রাগ উঠে গেল যারার কথা শুনে। সে যারার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিল আর বলল, খুব শখ না আমাকে বিয়ে করার? যারা আচমকা এমন হওয়ায় ঘাবড়ে গেল আর নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। যারার পুরো শরীর কাঁপছে। তাহসিন এত কাছে আসাতে তার নিঃশ্বাস যারার মুখের ওপর পড়ছে। যারা চোখ বন্ধ করে ফেলে। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার, কেমন শিহরণ বয়ে যাচ্ছে তার শরীরে। তাহসিনের সেদিকে কোনো খেয়াল নেই। কি করছেন? ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেললে খারাপ ভাববে। প্লিজ ছাড়ুন আমাকে। এখন কেন দূরে যেতে চাইছেন? 2 দিন পর তো বিয়ে হবে, তাই কাছে আসেন তো দোষ কি, তাই না? বিয়ের পর কাছে আসবেন মিস্টার, এখন না। এইটুকু যথেষ্ট তাহসিনের রাগ দ্বিগুণ করার জন্য। সাথে সাথে সে এমন একটি কাজ করে বসল যা যারার কল্পনার বাইরে ছিল। তাহসিন যারাকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। যারা সুযোগ বুঝে যেই পালাতে যাবে, তাহসিন যারার হাত ধরে ফেলল। যারা পেছনে তাকালে যেই তাহসিন তাকে পাজা করে নিয়ে নেয়। যারা তো অবাকের শেষ সীমায়। এই ছেলে করতে কি চাইছে? তাহসিন যারাকে ছাদের একদম কোণায় এনে বলে,
ছাদ থেকে পড়ে মরতে চান নাকি আমাকে বিয়ে করতে চান? যারা ভয়ে তাহসিনের গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, নামিয়ে দিন প্লিজ। আমি এখনো বাচ্চা মেয়ে, কত সারা ছিল। বিয়ে করব, 5টা 6টা বাচ্চার মা হব, সেগুলো নষ্ট হতে দিবেন না। আমি সবাইকে বলে দিব আমার আপনাকে পছন্দ হয়নি। এই তো লাইনে আসছেন, এবারে নিচে গিয়ে একটা বলবেন যে আমি রাজি না। আর এতক্ষণ আমি যা বললাম, যা বলেছি তার একটা কথাও যেন কারো কানে না যায়, মনে থাকে যেন। মনে থাকবে। আপনি যা বলবেন তাই করব। এবার তো সরে আসুন। তাহসিন যারাকে ছাদের মাঝখানে এসে নামিয়ে দেয় আর বলে, তাহলে নিচে যাওয়া যাক। সবাই অপেক্ষা করছে। যারাও সম্মতি জানালে দুজনে নিচে চলে আসে। আমি 5 দিন পর দেশে ফিরব। তুমি সব রেডি করে রাখবা, কারণ আমি পরের দিনেই দুবাই ব্যাক করব। দেশে থাকা রিস্ক হয়ে যাবে। রেজন ফোনে কথাগুলো বলছিল। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ঠিকঠাক করে রাখবো। এই কয়েকদিন তাদের একটু আনন্দ করতে দেই, কি বলেন? তা মন্দ বলনি। এবার তো যতদিন বেঁচে থাকবে শুধু কান্নাই লেখা আছে ওর ভাগ্যে। আর আরমান বুঝতে পারবে আপনজন হারালে কেমন কষ্ট লাগে। ঠিক আছে, রাখছি আমি। তাহলে আপনার সাথে আমার 5 দিন পরে দেখা হচ্ছে। রাখছি বলে কল কেটে দিল। তাহসিন আর যারাকে পাশাপাশি বসানো হলো। তাহসিনকে সবাই জিজ্ঞেস করলো যারাকে তার কেমন লেগেছে। সে বিয়েতে রাজি তো? সে বলল, জি, যারাকে আমার খুব ভালো লেগেছে আর ওকে আমি বিয়ে করতে চাই। যারাকেও সেম প্রশ্ন করলে যারা আমতামতা করতে থাকে। এক পলক তাহসিনের দিকে তাকিয়ে থেকে সে তার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলতে, আমারও ওনাকে খুব ভালো লেগেছে। আমার কোনো আপত্তি নেই ওনাকে বিয়ে করতে। আমাকে ছাদ থেকে ফেলে দেওয়া, তাই না? কেমন জব্দ করলাম মিস্টার তাহসিন। তাহসিনের মাথায় তো আগুন জ্বলে উঠল। সে রেগে যারার দিকে তাকালে যারা তাকে সবার আড়ালে চোখ টিপ মারে। এটা দেখে তাহসিন আরও রেগে যায়, কিন্তু কিছুই বলতে পারে না। তারপর তাহসিন আগে যারার অনামিকা আঙুলে আংটি পরায়, পরে যারা তাহসিনকে পরায়। তারপর যারাকে রুমে নিয়ে যাওয়া হয়। সবাই মিলে বিভিন্ন কথা বলে খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার জন্য তৈরি হয়। তখন আবির আহমেদ বলে ওঠে যারাকে একটু দেখে দিতে। তারপর যারা আসলে যারার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমার ছেলেটা সারা জীবন আগলে রাখবে তো? আমি জানি তুমি পারবে আমার ছেলেটাকে ঠিক করতে। ছেলেটা আমার কথা শুনেই না, তুমি বাধ্য করবে তোমার কথা শুনতে, তোমার ভালোবাসতে। আর তোমার সম্পর্কে তোমাকে আগেই সব কিছু বলে নিয়েছি। যারা আর আবিরের কাছে এগোতে লাগলো। কি হলো বাবা, এমন বলছো? তাড়াতাড়ি চলো, দেরি হচ্ছে। চলো। আচ্ছা মা, আজ তাহলে আসি। যারা থেকে বিদায় নিয়ে এগিয়ে গেল। হালকা কেসে তাহসিনকে যারা বলল, আপনি যাবেন না নাকি হবু বউকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না? তোকে তো আমি দেখে নেব। তুমি আজ আমার সাথে একদম ঠিক করনি, বুঝলা? বুঝলাম। আর আমাকে দেখে নেওয়ার কথা হলে সারা জীবন পড়ে আছে দেখার জন্য। এখন যান, সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। তাহসিন তাকিয়ে দেখে সত্যি সবাই তাকিয়ে আছে আর মুখ চেপে হাসছে। তা দেখে তাহসিন মাথা চুলকে সামনে এগিয়ে যায়। তারপর সবার থেকে বিদায় নিয়ে তারা বেরিয়ে যায়। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে চলে যাই। 30 মিনিটের মধ্যে বেরিয়ে আসি। এসে দেখি আরিশ ফ্রেশ হয়ে ল্যাপটপে কাজ করছে, হয়তো অন্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়েছে। এদিকে আমি যে রেগে আছি তার দিকে কোনো খেয়ালই নেই। উনি তো ভালোই আছে, কোথায় আমার রাগ ভাঙবে তা না, উনি কাজ করছে, আমিও কথা বলবো না। আমার কাছে এসে কান ধরে সরি বললেও আমি কথা বলবো না। তারপর বিছানায় একপাশে শুয়ে পড়ি, ঘুম আসছে না। অনেকক্ষণ পর আরিশ এসে আমার অপর পাশে শুয়ে পড়লো, কিন্তু কোনো কথা বলছে না। আমারও রাগ উঠে গেল। আমি আশির দিকে ফিরে তার কলার ধরে বলে উঠলাম, তোমার বউ যে রেগে আছে তা তুমি দেখোনি বুঝি? কই রাগ ভাঙাবে তা না করে উল্টো ঘুমানো হচ্ছে। ছাড়ো তো, সকালে অফিস আছে, ঘুমাতে হবে। তোমার সাথে এই ফালতু কথা নিয়ে আমি ঝামেলা করতে চাই না। আমার রাগ ফালতু? আমার কোনো মূল্য নেই তোমার কাছে? এখন তো ওই মিতা না তিতা, ওকে ভালো লাগে তোমার? ও ম্যাডাম, তাহলে এই জন্যই রেগেছিল। তাহলে ম্যাডাম জেলাস? কোন মিতা? যার সাথে হেসে হেসে কথা বলছিলে? আমি জানি ইচ্ছে করে পড়ে যাবার নাটক করছিল যাতে তোমার গায়ে এসে পড়তে পারে। ও মনে পড়েছে, ওই সুন্দরী মেয়েটা, খুব সুন্দর দেখতে, কি বলো? ও এখন আমাকে ভালো লাগে না, এখন ওই শাকচুন্নিকে ভালো লাগে। ও সুন্দর হয়ে গেল তাই তো?
না, তোমাকে এখন আর ভালো লাগে না। আমার কাছে সবার আগে আমার কাজ, আর এখন মিতা। এবার সরো, ঘুমোতে দাও। আমাকে তোমাকে ছেড়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। খুব কান্না আসছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি আর তার দিকে ফিরলাম না। অনেক কষ্ট হচ্ছে তার কথাগুলো শুনে। আমাকে ইগনোর করা, তাই না? একটু কষ্ট পাও লক্ষ্মীটি। পরশু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা দেয়া অবধি একটু কষ্ট যে পেতেই হবে। সারপ্রাইজ পাবার পর তোমার আর রাগই থাকবে না, আমি জানি সেটা। তাহিয়া কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। আরিশ উঠে তাহিয়ার কপালে ভালোবাসার পরশ রেখে দিল। তারপর তাকে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে পড়ল। কাঁচের জানলা ভেদ করে সূর্যর তীর্যক রোশনি আমার চোখে এসে পড়তেই ঘুম ভেঙে গেল। সকাল সকাল আরিশ তৈরি হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখি সে টায়ে পড়ছে। আমাকে দেখে বলে উঠল, আমি বের হচ্ছি, আসতে লেট হবে। তোমাকে আমি একটা কথা বলছিলাম, তোমার মনে আছে? কোন বিষয়ে? আমার দিকে তাকিয়ে। তুজো ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ভাইয়ের কোনো খবর পেলে? দেখছি আমি, সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে। আমার ভাই আর আমি চিন্তা করব না, এটা কখনো হয় নাকি? আমি এই বিষয়ে পরে কথা বলবো, এখন দেরি হচ্ছে। বলেই বেরিয়ে গেল। এমন কেন করছে ও আমার সাথে? যখন থেকে তুর্য ভাইয়ের নিখোঁজ তখন থেকেই কেমন ভাইয়ের কথা এড়িয়ে যায়, যেন এটা খুব সাধারণ বিষয়। আর কালই মিতাকে দেখার পর তো আমার সাথেও শুরু। বুঝি না কি হলো এই লোকটার। সারাদিন মায়ের সাথে বাসে অনেক কাজ করলাম যেন নিজেকে ব্যস্ত রাখতে পারি। কাজের মধ্যে থাকলে ওই মিস্টার অসভ্য নামক লোকটার কথা মনে পড়বে না। কাজ শেষ করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। আজ পরে একটু বিছানায় গা এলে মার ডাক পড়লো খেতে যেতে। ভীষণ খিদে পেয়েছে, কিন্তু শরীর বড্ড ক্লান্ত লাগছে, তাই উঠে যেতে ইচ্ছে করছে না। তাই আর উঠে গেলাম না, শুয়ে রইলাম। কিছুক্ষণ পর মা রুমে আসলো আর দেখলো আমি শুয়ে আছি। আমাকে শুয়ে থাকতে দেখে মা বলে উঠলো, কি রে তাহিয়া, তোর কি শরীর খারাপ লাগছে? খেতে না গিয়ে যে শুয়ে আছিস যে? না মা, আমি ঠিক আছি। কেন জানি না, খুব ক্লান্ত লাগছিল আজ, তাই একটু শুয়ে আছি। একটু পর ভালো লাগলে আমি নিজেই খেয়ে আসবো। তুই ঠিক বলছিস তো, নাকি আমাকে মিথ্যে বলছিস? আমি ঠিক আছি, তুমি আর বাবা গিয়ে খেয়ে নাও, আমি পরে খেয়ে নিব। আচ্ছা, আমার কিছু লাগলে তোমাকে ডেকে নিব। তারপর নীলিমা রুম থেকে বের হয়ে গেল। হঠাৎ দরজা খোলার আওয়াজে আমি চমকে ঘুম থেকে উঠে গেলাম। আমার সামনে আরিশ দাঁড়িয়ে আছে। ও কিছুটা রেগে আছে মনে হচ্ছে, কিন্তু কেন রেগে আছে জিজ্ঞেস করবো না, থাক, যে বলবে। কি শুরু করেছো কি তুমি? আমি আবার কি করলাম? অনেকটা অবাক হয়ে। দুপুরে খাওনি কেন? কি হয়েছে তোমার? আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। তাহলে দুপুরে খেলে না কেন? আর ভালো লাগছিল না তাই। তারপরে কিছু না বলেই রুম থেকে বের হয়ে গেল। যা বাবা, এর আবার কি হলো? আর এখন ফুলতে ফুলতে কোথায় গেল? কিছুক্ষণ পর আরিশ আবার রুমে ঢুকলো, কিন্তু তার হাতে একটা প্লেট। আরিশ প্লেটে আমার সামনে রেখে বেসিনে গেল হাত ধুয়ে সে প্লেট হাতে নিয়ে আমার সামনে বসলো। হাঁ করো। কি? আমি কি ইংরেজিতে কথা বলেছি? আমি তো বাংলাতেই বললাম, হাঁ করো। আরিশ ভাতের লোকমা আমার দিকে ধরে। আমিও বাধ্য মেয়ের মতো খেতে লাগলাম। আরিশ আমাকে খাইয়ে দিচ্ছে। সত্যি এখন খুব ভালো লাগছে। ওর কেয়ারগুলো সবসময় খুব এনজয় করি আমি। আচ্ছা আরিশ, খেয়েছি কি না কে জানে। তুমি খেয়েছো? পরে খেয়ে নেব, এখন তুমি খাও। আমি উঠে হাত ধুয়ে এসে প্লেট নিয়ে নিলাম আর আরিশের দিকে ভাতের লোকমা ধরলাম। এটা তোমার, তুমি খাও। না, দুজনে একসাথে খাবো। হা করো তাড়াতাড়ি। তারপর দুজনে মিলে খাবার খেয়ে নিলাম। আরিশ সবকিছু গুছিয়ে নিল। আমি এখনো বিছানায় একপাশে বসে আছি। আরিশ ফ্রেশ হয়ে গেল। 10 মিনিট পর বের হয়ে আসলো। আমার অফিসে ইম্পর্টেন্ট কাজ আছে, রাতে আসতে দেরি হবে। এখন আবার অফিসে যেতে হবে? মনটা আবার খারাপ হয়ে গেল। রাতে খেয়ে নিও, আর না খেয়ে ঘুমিয়ে যেও না কিন্তু। তাহলে ঘুম থেকে উঠিয়ে খাবার কিন্তু আবার খাওয়াবো, বুঝলে? আচ্ছা, খেয়ে নেব, তবে তাড়াতাড়ি আসার চেষ্টা করো। ঠিক আছে। বলে আমার কপালে ঠোঁট ছোঁয়ালো। তারপর তাড়াতাড়ি চলে গেল। আজ তার প্রতি কোনো জানি রাগ বা অভিমান নেই। সে আমাকে খুব ভালোবাসে আমি জানি, কিন্তু মাঝে মাঝে এমন কেন করে আমি বুঝতেই পারি না। ওর মনে কি চলে? মনে হয় অনেক কিছু লুকিয়ে যায় আমার থেকে, কিন্তু কি? রাতে খাবার খেয়েছি অনেক আগে। এখন বিছানায় একবার এপাশ
তো আরেকবার ওপাশ করেই যাচ্ছি। দুপুরে ঘুমানোর ফলে এখন ঘুম আসছে না। আবার আরিশও আসেনি এখনো। রাত 12টার উপর বাজে। কি এমন কাজ করে যে এখনো আসছে না? এসব ভাবতে ভাবতেই ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। রাত 2টো বাজে। আরিশ বাসায় ফিরছে। তার কাছে এক্সট্রা চাবি আছে বিধায় কারো ঘুম ভাঙাতে হয়নি। রুমে এসে তাহিয়ার দিকে এক পলক তাকিয়ে সে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে সে তাহিয়াকে জড়িয়ে ধরল। আমার বউটা বুঝি আমার উপর খুব রাগ করে আছে, অনেক অভিমান করে আছে। এত বড় বড় অভিযোগের ঝুলি আছে বুঝি। কাল সব দূর করে দেব। এই 2 বছরের অপেক্ষার অবসান কাল ঘটবে। বউ, তুমি তৈরি তো কালকের জন্য? তৈরি আছো তো আমার ভালোবাসায় নিজেকে পোড়াতে? তারপর তাহিয়ার ঠোঁটে একটা চুমু এঁকে দিয়ে আরিশ নিজেও ঘুমিয়ে পড়ল। আজ সকালে আমি রোজকার মতোই ঘুম থেকে উঠি, কিন্তু নিজে কারো বুকের মাঝে আবিষ্কার করি। মাথা হালকা উঠিয়ে দেখি আরিশের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছি আমি। আরিশের অবাধ্য কিছু চুল বারবার তার কপালে এসে পড়ছে। আমি চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিলাম। কেমন বাচ্চাদের মতো ঘুমায় আরিশ। এত মাধুর্য কেন এই লোকটার মধ্যে? যত দেখি তত নতুন করে প্রেমে পড়ে যাই। আচ্ছা, আজ কি আরিশ অফিসে যাবে না? ডাকবো একবার? না, ডাকবো না। আজ সে শুধুই আমার। আবার তার বুকের মাঝে মুখ লুকে শুয়ে আছি আর তার শরীরের সুগন্ধি উপলব্ধি করতে থাকি। এই সুগন্ধি যে আমার মাতাল করে দেয়। আরিশ, কবে বুঝবে তুমি আমি বড় হয়ে গেছি? এবার তো আমার ভালোবেসে কাছে টানতে দোষ নেই বলো? আমি যে খুব ভালোবাসি তোমায়। তোমাকে ছাড়া যে নিজেকে বড্ড অসহায় লাগে, সেটা কি তুমি বোঝো না? আমি যা ভাবি তুমি চট করে বুঝে ফেলো। তাহলে তোমার চোখের ভাষা কেন আমি বুঝতে পারি না? আমিও তোমাকে তোমার থেকে বেশি ভালোবাসতে চাই, যেন প্রতিটা শ্বাস কি বলেতে চাই সেটা সবার আগে আমি বুঝতে পারি। সেই সুযোগটা কি দেবে আমায়? সকালে নাস্তা করে আরিশ বেরিয়ে যায়। তা দেখে আমি বললাম, কোথায় যাচ্ছেন? আরিশ একটু পর আসছি বলে চলে গেল। সারাদিন কাজ শেষ করে গোসল করে সেরে খেয়ে নিলাম। আরিশ এখনো বাসায় ফিরেনি। এই ছোট্ট বউটিকে তার বুঝি অপেক্ষা করাতেই ভালো লাগে। আমার আর আরিশের একটা ছবি হাতে নিয়ে দেখছিলাম। এটা আমার আরিশের বৌভাতের ছবি। দেখো, এখানে আমার দিকে তাকাচ্ছে না, আর আমি বেহার মতো তার দিকে তাকিয়ে আছি। না তাকিয়ে উপায় আছে? বরটার যে সেদিন খুব সুন্দর লাগছিল। শ্যামবর্ণর গায়ের রংটা যেন তারই জন্যই। তার সব কিছু আমাকে তার প্রতি আরও আকর্ষিত করে তোলে। সে যেন আমার কাছে এক নেশার মতো। আমি যেন তোমাতে আসক্ত হয়ে পড়েছি। আমার ভাবনার মাঝে আরিশ রুমে প্রবেশ করে। তার পুরো শরীর ঘেমে আছে, চুলগুলো ঘামে কপালে লেপ্টে আছে। আরে তুমি কোথা থেকে এলে? আর এত ঘেমে আছো কেন? তুমি তো গাড়ি নিয়ে গিয়েছিলে। আরে আরে থামো বলছি। আরে শ্বাস তো নাও। কত কথা বলো তুমি। এই নাও এটা। এটা কি? তার হাত যে একটা প্যাকেট আছে খেয়ালই করিনি। দেখো কি আছে। বলেই তাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি প্যাকেট হাতে নিয়ে বিছানায় বসে আছি। কিছুক্ষণ পর আরিশ বের হয়ে বলে, এখনো বের করেও দেখোনি কি আছে? আচ্ছা, এক কাজ করো, ফ্রেশ হয়ে আসো আগে। কেন? আমি তো ঠিকই আছি। আমি বলেছি তাই যাবে। এখন যাও। আমিও চলে গেলাম ওয়াশরুমে। বের হয়ে দেখি আরিশ রুমে নেই, কিন্তু প্যাকেটের উপর একটা চিরকুট আছে, তাতে লেখা আছে তাড়াতাড়ি করো। আমি নিচে গাড়িতে ওয়েট করছি। আমি প্যাকেট খুলে দেখি একটা কালো রঙের শাড়ির সাথে ম্যাচিং অর্নামেন্টস। এই মিস্টার অসভ্য নামক লোকটা কালো রং এত পছন্দ কেন? সেখানে আমি নীল খুব পছন্দ। সবকিছু পরে নিলাম, সাথে লিপস্টিক, চোখে কাজল। ভালোই লাগছে। আরিশ এর ভালো লাগবে তো? তখনই মোবাইল মেসেজ আসলো। সিন করে দেখি আরিশের মেসেজ। আর কতক্ষণ লাগবে বউ? আরিশের এই বউ ডাকটা যেন মন ছুঁয়ে যায়। নিচে এসে দেখি আরিশ গাড়ির সাথে পিঠ থেকে দাঁড়িয়ে আছে। তারপর অনেক কালো কালারের শার্ট, কালো জিন্স, হাতে ঘড়ি, আর হাতে আছে রোদ চশমা। আমি তো পুরোই ফিদা আরিশের উপর। আর কতবার নিজের প্রেমে পড়াবে আমাকে? এতক্ষণ লাগে তৈরি হতে? তাড়াতাড়ি চলো। দুজন গাড়িতে উঠলাম। আরিশ বরাবরের মতো আমার সিট বেল্ট বেঁধে দিল। আমি বারবার আরিশকে জিজ্ঞেস করলাম আমরা কই যাচ্ছি, কিন্তু আরিশ বলল না। গেলে নাকি দেখতে পাবো। আমি মন খারাপ করে বসে আছি। যারাকে তাহসিন অনেকক্ষণ যাবৎ কল দিচ্ছে, কিন্তু যারা রিসিভ করছে না। এই মেয়ে নিজেকে ভাবে কি? এতগুলো কল দিলাম, রিসিভ করলো না কেন?
এদিকে যারা তার কাজিনদের সাথে আড্ডা দিয়ে সবেমাত্র রুমে আসে। রুমে এসে থেকে তার মোবাইল বেজে চলেছে। সে কল রিসিভ করতেই তাহসিন কড়া গলায় বলে উঠল, এতক্ষণ লাগে কল রিসিভ করতে? কতগুলো কল দিয়েছি সে খেয়াল আছে? ও হ্যালো, কে আপনি? আবার কল দিয়ে এমনভাবে কথা বলছেন কেন? ইচ্ছে করে তাহসিনকে রাগানোর জন্য, আমি তাহসিন। জোর করে মোবাইল নাম্বার নিলেন আমার আজ। বলছেন কি আমি? আচ্ছা আচ্ছা, আসলে আমি ইম্পর্টেন্ট কারো ছাড়া নাম্বার সেভ করি না। ভালো। তা কল করেছেন কেন? আপনার সাথে দেখা করতে চাই, আসতে পারবেন? ঠিক আছে। আপনি তৈরি থাকুন, আমি গাড়ি নিয়ে গেটের বাইরে থাকবো। আচ্ছা। কল কেটে দিয়ে যারা খাটের ওপর উঠে উড়াদোড়া নাচ শুরু করলো। রেস্টুরেন্টের সামনাসামনি বসে আছে যারা আর তাহসিন। যারা তো নিজের মতো কথা বলে যাচ্ছে, আর তাহসিন তাকে দেখতে ব্যস্ত। তাহসিন যে তাকে কিছু বলার জন্য ডেকেছে সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই, সে কথা বলেই যাচ্ছে। এই মেয়ে, আমাকে কিছু বলতে দিবেন নাকি নিজেই বকবক করতে থাকবেন? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করার জন্য ডেকেছি। তো বলুন না, আমি কি আপনার মুখে স্কচটেপ লাগিয়ে দিয়েছি নাকি? না, তা কেন হবে? আপনি বিয়েতে রাজি হলেন কেন? সবাই প্রশ্ন করেছিল আমার আপনাকে পছন্দ হয়েছে কিনা, বিয়ে করতে চাই কিনা। তাই আমার যা মনে ছিল তাই বলে দিলাম। আমি তো মানা করেছিলাম, তাই না? আমি আপনার মতো নই যে নিজের মনের কথা বলতে পারেন না। আমার মনে ছিল আমি আপনাকে বিয়ে করব, তাহলে মানা করার কথা কোথায় আসে? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন? আমার জানা মতে আপনার জীবনে অন্য কেউ নেই। যাকে পছন্দ করতেন তার বিয়ে হয়ে গেছে। আপনি এত কিছু কি করে জানেন? এসব বাদ দিন, এখন ফাইনাল কথা হলো আমরা বিয়ে করছি, বুঝলেন? আচ্ছা চলেন না, আপনাকে বুঝিয়ে লাভ নাই। যাব মানে আজ ঘুরবো আমি আর আপনি। মানে কি, রাত হয়ে গেছে, 9টা বাজে, চলেন। আপনি সাথে আছেন তো? তবে গাড়ি করে না, হেঁটে হেঁটেই সময় পার করতে চাই আমি আপনার সাথে। আপনি আমার থেকে যতই দূরে যেতে চাইবেন আমি ততই কাছে যাব আপনার। আমি যে দিন দিন তোমাদের আসক্ত হয়ে পড়ছে। একটা মানুষ কি করে একজনকে এত ভালোবাসতে পারে? তাকে যে আমি খুব করে ভালোবাসতে চাই। আমার ভালোবাসায় আমি আপনার হৃদয়ে আমার জন্য ভালোবাসা গড়ে তুলব। আচ্ছা চলুন। যারা, আপনি তো আমার মনের মতো, ঠিক আমি যেমন চেয়েছিলাম তাহনিয়াকে, কিন্তু আমি যে তাহনিয়াকে খুব বেশি ভালোবাসি। আমার সাথে থাকলে আপনি কষ্ট ছাড়া কিছুই পাবেন না। হঠাৎ ব্রেক কষে আরিশ একটা জায়গায় এনে গাড়ি থামালো। এ কি আরিশ, গাড়ি থামালো যে? আমরা কি এই মাঝ রাস্তায় নেমে যাব? না বউ, আরেকটু বাকি আছে। তাহলে এখানে থামালে কেন? তুমি বেশি কথা বলো। বলে আমার চোখে একটা কালো কাপড় দিয়ে বেঁধে দিল। এ কি, চোখ বাঁধলে কেন? বললাম না সারপ্রাইজ আছে। আর কিছুক্ষণ গাড়ি চলার পর আরিশ গাড়ি থামালো। তারপর আরিশ গাড়ি থেকে নেমে আমাকে ধরে নামালো, কিছুক্ষণ ধরে নিয়ে গেল, তারপর আমাকে কোলে উঠিয়ে নিল। অনেকটুকু রাস্তা হাঁটার পর আরিশ আমাকে নামিয়ে দিল আর বলল, এবার চোখের কাপড় সরাও। আমি চোখের কাপড় সরাতেই দেখি, চোখের উপর থেকে কাপড় সরিয়ে নিতেই দেখি চারপাশ অন্ধকার হয়ে আছে। আরিশকে ডাকছি কিন্তু আরিশ কোনো সাড়াই দিচ্ছে না। হঠাৎ আমার চারদিকে আলো জ্বলে উঠলো। হুট করেই চারপাশ আলোকিত হয়, চোখ বুজে ফেললাম আমি। আস্তে আস্তে চোখ খুলে তো আমার চোখ ছানা বড়া, যেন চোখের কোটর থেকে বেরিয়ে পড়বে। এত সুন্দর করে সাজানো চারদিক, গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে, লাভ শেপের বেলুন দিয়ে সাজানো, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাও গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। আমি মাঝ বরাবর সামনের তাকিয়ে দেখি আরিশ এক হাঁটুর উপর ভর করে বসে আছে, হাতে তার একটা লাল গোলাপ। আমি তো পুরোই অবাক। বিয়ের এতদিন পর আরিশ আমার জন্য এগুলো করেছে, যা সবসময় চাইতাম। তোমাকে সেদিন থেকে ভালোবাসি, যেদিন থেকে ভালোবাসা কি বুঝতে শিখেছি। কিন্তু বলতে পারিনি বয়সে আমার থেকে অনেক ছোট তুমি, কিন্তু ফাইনালি তুমি আমার হলে। সেটা যেভাবেই হোক না কেন, নিজের ফিলিংসটা প্রকাশ করতে পারি না আমি। তুমি আমার জীবনের সেই গোলাপটা, যার সুবাসে আমি প্রতিদিন তোমার প্রেমে পড়ি। তোমাকে হারানোর ভয়ও ছিল মনের মধ্যে, কিন্তু তুমি আমার পাশে ছিলে সব সময়। স্ত্রীর সুখ তোমায় দেইনি আমি, নিজেকে সব সময় তোমার থেকে দূরে রেখেছি।
তোমাকে কষ্ট দিয়েছি শুধু আজকের দিনের জন্য। খুব ভালোবাসি তোমায়। তুমিও কি আমায় সত্যিই ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে এই ফুলটি গ্রহণ করো। তোমাকে অনেক ভালোবাসি আমি। গোলাপটা আরিশের হাত থেকে নিয়ে আরিশ তার পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করলো। বক্স থেকে একটা ডায়মন্ডের আংটি নিয়ে আমার সামনে ধরলো আর বলল, তোমাকে আজ আমি আমার করে নিতে চাই, হবে কি আমার? আমি তো তোমারই। নিচের হাত বাড়িয়ে দিয়ে আরিশ আমাকে আংটি পরিয়ে দিল, তারপর উঠে দাঁড়ালো এই কি, তুমি কান্না করছো কেন? আমার চোখের পানি মুছে দিয়ে। আমি তো খুশিতে কান্না করছি। এত ভালোবাসা কিভাবে আমাকেও একটু শিখিয়ে দাও। আরিশ হাসতে হাসতে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, চলো ওদিকে যাই। তারপর আমার হাত ধরে একটা নৌকার সামনে এনে দাঁড় করালো। নৌকা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আমি তো একটু পরপর ঝটকা খাচ্ছি। সে আমার হাত ধরে টেনে নৌকায় উঠালো। আমি আর আরিশ নৌকার এক পাশে বসেছি, অন্য পাশে মাঝি। আরিশ আমার পিছন দিক থেকে জড়িয়ে ধরে রেখেছে আর গান গাইছে। তাহসিন আর যারা পাশাপাশি হাত ধরে হাঁটছে। তাহসিন বারবার হাত ছেড়ে দিচ্ছিল, কিন্তু যারা বারবার হাত ধরছিল তাই এখন আর মানা করছে না। অনেক দূর যাওয়ার পর একটা আইসক্রিমের গাড়ি দেখে যারা তাহসিনের হাত আরও চেপে ধরে বলতে লাগলো, আমি আইসক্রিম খাবো। তাহসিন তাতে বিরক্ত হলো না, বরং হাসলো। চলেন, মেয়েটা পুরো বাচ্চাদের মতো করে। তাহসিন যারাকে আইসক্রিম নিতে বলল। যারা 3টে আইসক্রিম নিল আর খাওয়া শুরু করলো। খাওয়ার সময় তার পুরো মুখে লাগিয়ে ফেলেছে। তাহসিন নিজের অজান্তে যারার ঠোঁটে থাকা আইসক্রিম হাত দিয়ে মুছে দিল। তারপর একটা টিস্যু দিয়ে পুরো মুখ ভালো করে পরিষ্কার করে দিল। যারা লজ্জায় দূরে সরে এলো। তাহসিন বুঝতে পেরে ভাবলো সে করেছিল কি। তার ঠোঁটের কোণে হাসি বজায় রেখে যারার দিকে এগিয়ে গেল। বাসায় যাবেন না? চলুন আপনাকে দিয়ে আসি। চলুন। তারপর আবার হাঁটা শুরু করলো দুজনে। তবে এবার যারা হাত ধরেনি, কেমন লজ্জা লাগছিল তার। হঠাৎ বৃষ্টি শুরু হলো। তাহসিন যারার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকলো। একটা ছাউনির নিচে দুজন দাঁড়ায়। তাহসিন নিজের চুল ছাড়তে ছাড়তে দেখে যারা তার পাশে নেই। যারা 2 হাত মেলে বৃষ্টি উপভোগ করছে। তাহসিন যারার দিকে তাকিয়ে আছে। তার দিকে তাকিয়ে তাহসিন হেসে দিল আর বলল, পুরোই বাচ্চা একটা মেয়ে। যারা জামা ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, যার দরুন যারা শরীরের প্রতিটি ভাঁজ দৃশ্যমান। যারার ওনা অনেকটা সরে গেছে বুকের ওপর থেকে, সেদিকে যারার কোনো খেয়ালই নেই। সে তো বৃষ্টি বিলাস করতে ব্যস্ত। তাহসিন যারার মেয়েলি দেহের গড়নে প্রতিটি ভাঁজের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তাহসিন কিছুক্ষণ পরে নিজের চোখ নিচে নামিয়ে নেয়। সে যারার দিকে এগিয়ে যায় আর যারার কাছে গিয়ে যারার হাত ধরে বলে, বাসায় যেতে হবে, দেরি হচ্ছে তো। যারা তার দিকে তাকিয়ে তাহসিনকে জড়িয়ে ধরলো। তাহসিন তাল সামলাতে না পেরে যারাকে নেই হালকা পিছিয়ে যায়। সে যারার চুলে হাত বুলাতে বুলাতে বলল, কি হয়েছে? কিছু না। তাহলে চলুন যাওয়া যাক। থাকি না কিছু সময় এভাবেই, ভালোই তো লাগছে আমার। আপনার ভালো লাগছে না? জ্বর আসছে তো। তাহসিন যারাকে জড়িয়ে ধরে। আরিশ আর তাহিয়া নৌকো থেকে নামার কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো। আরিশ তাহিয়াকে নিয়ে পাশে থাকা ছোট্ট ঘরটার কাছে দৌড়ে গেল। ঘরটাতে ঢুকে তাহিয়া আরও অবাক। ঘরটা পুরো গোলাপ রজনীগন্ধা দিয়ে সাজানো। তাহিয়া লজ্জায় এক কোনায় চুপ করে বসে আছে। কি গো বউ, এত লজ্জা পেও না। একটু পর সব লজ্জা যে বিসর্জন দিতে হবে। এর আগেও একবার তোমার কাছে এসেছি, তবে তখন হয়তো অনুমতি নেইনি। কিন্তু আজ যে আমার তোমায় ভালোবাসতে তোমার অনুমতি চাই। দেবে কি আমাকে সেই অধিকার? খুব করে ভালোবাসতে চাই তোমাকে। তাহিয়া আরিশের বুকে মাথা ঠেকিয়ে বলে, ভালোবাসতে চাই তোমাকে। তোমার ভালোবাসায় নিজেকে রাঙাতে চাই। আমাকে নিজের করে নাও। এই জীবনে আমি শুধু তোমার হতে চাই। আরিশ তাহিয়ার কপালে নিজের ঠোঁটের ছোঁয়া দিয়ে কোলে তুলে নেয়। তাহিয়াকে বিছানায় শুয়ে দিয়ে তার ঠোঁটের দিকে এগিয়ে গেল। তাহিয়া তার চোখ জোড়া বন্ধ করে ফেলল। তখনই আরিশের মোবাইলে কল আসলো। আরিশ বিরক্ত হয়ে বলল, সব আমার শত্রু। তাহিয়া হেসে দিল আর বলল রিসিভ করতে। আরিশ পকেট থেকে মোবাইল বের করে নাম্বার দেখে তার চেহারার রং পাল্টে গেল। কি হলো? কি কল করছে? তুমি বসো, আমি কথা বলে আসছি। বাইরে তো বৃষ্টি। আমি আসছি। আরিশ বাইরে বের হয়ে যায়। কার এমন কল এলো যে চলে গেল? সত্যিই আমাদের ভালোবাসার সব শত্রু বলেই হেসে দিল। আরিশ ভেতরে ঢুকতে ঢুকতে বলল, চলো, আমাদের এখন বাসায় যেতে হবে। কেন? তোমাকে বাসায় দিয়ে আমার একটু কাজে বের হতে হবে। কি কাজ? এত কথা জেনে কি করবা? চলো তো। আপনার বাড়ি এসে গেছে। ভেতরে এসো। না, আজ না, দেরি হয়ে গেছে এমনিতেই। আচ্ছা। যারা ও তাহসিন গাড়ি থেকে নেমে
যারা ভেতরে ঢুকতে যাবে তাহসিন তাকে ডাক দেয়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিবে, না হয় জ্বর আসতে পারে রাতে। তাহসিন যারাকে বিদায় দিয়ে চলে গেল। আরে কোথায় যাবে? আর কে কল করলো আমাকে? বা কিছু বলতে চায় না কেন? কিছুই মাথায় আসছে না। কল আসার পর থেকে কেমন অস্থির হয়ে গেছে সেখানে যাবার জন্য। কি ভাবছো? গাড়ি থেকে নামো, আমরা এসে গেছি। তুমি ভেতরে আসবে না? না, আমার কাজ আছে। মা বাবা কেউ যাবে না, আমাকে আরিশের বাসায় দিয়ে গেছে। তাহলে আমি আরিশের পেছনে যাব আজ? আমাকে জানতেই হবে আরিশ কি এমন লুকানোর চেষ্টা করছে আমার থেকে। একটা সিএনজিতে উঠে যায় তাহিয়া, তারপর আরিশের গাড়ির পেছনে। অনেক দূরে আরিশের বাড়ি, তবুও রাস্তা ফাঁকা হয়। আরিশের গাড়ি তাহিয়া ঠিক চিনতে পারছে। তাহিয়া যেদিকে বলছে সিএনজি চালকও সেদিকেই নিচ্ছে। তাহসিন ফ্রেশ হয়ে মাত্র রুমে আসলো। আয়নার সামনে চুল ঠিক করছে আর জারার করা বাচ্চামোর কথা ভাবছিল আর আনমনে হাসছিল। পাকলিটা, কিন্তু মনটা অনেক ভালো। আমি চেষ্টা করব ওরা মুখে সবসময় হাসি ফুটিয়ে রাখার। এদিকে যারাও তাহসিনের কথা ভেবে লজ্জায় লাল হয়ে আছে। ছি, কি করে পারলাম তাকে জড়িয়ে ধরতে? আর কী সব বলছিলাম, কি ভাববে আমাকে নিয়ে কে জানে। আবার দেখা হলে তো আমাকে নিয়ে অনেক মজা করবে। না না, আমি আর তাহসিনের সামনে যাব না। তাহিয়া একটা বড় বিল্ডিং এর সামনে আরিশের গাড়ি দাঁড় করানো দেখলো। সে টাকা দিয়ে সিএনজিতে বিদায় করলো। আরিশের এখানে কি এমন কাজ? আর বিল্ডিং এর কাজও সম্পূর্ণ। তখনই গুলির আওয়াজ কানে আসে। তাহিয়া গুলির আওয়াজ শুনে এক মুহূর্ত ব্যয় না করে ওপরে ছুটে গেল। আমার আরিশ ঠিক আছে তো? কে গুলি চালালো? আর আরিশ এখানে কেন আসা লাগলো? তাহিয়া গিয়ে দেখে দুজন লোক সেখানে আছে। একজন নিচে বসে আছে, এক হাত দিয়ে অন্য হাত চেপে ধরে। আরেকজন একটা পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। তাহিয়া আরেকটু এগিয়ে গিয়ে যা দেখলো সে পুরোই অবাক। সে বলে উঠল, তুর্য ভাইয়া তুমি এখানে? তুর্য এক হাত দিয়ে যেখানে রক্ত পড়ছে সেখানে চেপে ধরে আছে, আর আরিশ তার সামনে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ ভেঙে পড়লো আমার মাথা। যাকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসি সে আজ আমার ভাইকে মারতে চাই, কিন্তু কেন? তাহিয়া, তুমি ভুল বুঝছো। তুমি যা দেখছো তা সম্পূর্ণ ভুল। আমি ইচ্ছে করে এমনটা করি নাই। তাহলে কিভাবে হলো? তোমার হাতে পিস্তল, ভাইয়ের হাতে রক্ত, বলো কিভাবে? তাহিয়া, আরিশ আমাকে এতদিন আটকে রেখেছিল জানি না কেন, কিন্তু আজ যখন আমি পালানোর চেষ্টা করি তখনই আরিশ এসে আমাকে গুলি করে। তুর্য, একদম মিথ্যা বলবি না। আমার ভাইকে ছাড়ো। আরিশ আর তুর্যকে ছাড়াতে তাহিয়া তুর্যকে ছাড়িয়ে আরিশকে এক থাপ্পড় মেরে বলে, আমার ভাইয়ে আর একটা আঘাত করছো তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। ভুলে যাব তুমি আমার কে হও। আমি তোমাকে ভালোবাসি। তুমি পাগল হয়ে গেছো? কি সব বলছো তুমি? আমি একদম ঠিক বলছি মিস্টার আরিশ খান। দূরে থাকবেন আমার থেকে এবং আমার ফ্যামিলির থেকে। তাহিয়া, তুমি আমার কথা শোনো। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। যা নিজের চোখে দেখছি তা যথেষ্ট। তাড়াতাড়ি চল বোন, না হলে এই আরিশ তোকেও মারতে এক মুহূর্ত ভাববে না। তাহিয়া প্লিজ বউ, তুমি আমার কথাটা শোনো, তারপর না হয় চলে যেও। চোখের পানি মুছে, আপনার এই নোংরা মুখে আমার বউ বলবেন না। আমার থেকে দূরে থাকবেন। তাহিয়া আরিশের কোনো কথা না শুনে তুর্যকে নিয়ে চলে গেল। দুদিন ধরে তার কোনো খবর নেই। আমি যে তাকে কল দিয়েই যাচ্ছি, মোবাইলটা বন্ধ করে রেখেছে। আমি যে পরশু বাংলাদেশে যাব তার সেই দিকে কোনো খেয়াল আছে? রেজন রুমে পায়চারি করে নিজেই বলছে সব। তখনই তার মোবাইলে কল আসে। হ্যালো, আসলে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? সে অনেক কিছু জেনে গেছে, আর আমি এই জন্যই এই 2 দিন আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই। তাহলে আমাদের খুব সাবধান থাকতে হবে এই 2-3 দিন। বুঝলাম। পরশু আপনি আসলেই আমরা কাজ শেষ করে পরের দিন প্রথম ফ্লাইটে আপনি দুবাই চলে যাবেন। বাংলাদেশে থাকা খুব রিস্ক হয়ে যাবে। ঠিক আছে, এখন রাখছি। তুমি সাবধানে থেকো। কেন করলে তুমি এমনটা আমার সাথে? আমি তো ভালোবেসেছি মন থেকে, নিজের মন প্রাণ শুধু তোমার নামে। এত ভালোবাসার পরও তুমি আমার ভাইয়ের সাথে এমনটা কিভাবে করলে? সবকিছু এত তুচ্ছ তোমার কাছে? তাহিয়া, দরজা খোল মা। কি হয়েছে মাকে বলো। কিছু হয়নি মা। তুই দরজা খোল আগে। তাহিয়া দরজা খুলে দিল। এবার বল কি হলো? আরিশের সাথে ঝগড়া হয়েছে? আর তুর্যকে কোথায় পেলি? কিছু হয়নি মা, ভাইয়া এসেছে তো তাই ভাবলাম কয়দিন থেকে যাই। ভালো করছিস, কিন্তু ছেলেটার হাতে ব্যান্ডেজ কেন? তুর্য ঘুমিয়ে গেছে? না হলে ওকে জিজ্ঞেস করতাম। জানি না মা, ভাইয়া তো এমন ছিল, হয়তো ব্যথা পেয়েছে।
ও কই ছিলি এই কয়দিন? কিচ্ছুই বললো না। আচ্ছা তুই ঘুমিয়ে পড়। আচ্ছা মা। তারপর আফসানা চলে গেলেন। পরদিন সকালে তাহিয়া ও আবির আহমেদ, নীলিমা ও রায়হান খান, তনিমা ও রাসেল তুর্যের ফিরে আসার কথা শুনে তাকে দেখতে আসে। সবাই আসলেও আরিশ আসেনি। সবাই তুর্যকে নিয়ে খুব চিন্তিত। কি করে হলো এইসব তুর্য? তোমার হাতে এই অবস্থা কিভাবে? আসলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তাই আর কি। ও আচ্ছা, সাবধানে থাকবে তো নাকি? জি আঙ্কেল। কিন্তু ভাইয়া তুমি তো প্রায় 15 দিনের মতো গায়েব ছিলে, কিন্তু তোমার হাতের যা দেখে মনে হচ্ছে নতুন ঘা। আসলে হয়েছে কি, কাল আরি। আহা, কত কথা বলো তোমরা। শুধু কি কথাই বলবে নাকি কিছু খাওয়াবে? তুর্যকে কথা বলতে না দিয়ে, হ্যাঁ হ্যাঁ, আগে খেয়ে নেও সবাই, পরে না হয় সব জানা যাবে। তাহিয়া আর তুর্যের মধ্যে কোনো সমস্যা আছে, ওরা শুধু লুকানোর চেষ্টা করছে। কিন্তু কি লুকাতে চাই তারা? চল না তাহসিন, খাবি তো? তারপর সবাই খাওয়া দাওয়া করে বিকালের দিকে চলে যাওয়ার জন্য উঠে পড়ে। তুই যাবি না মা আমাদের? হয়েছে কি ভাইয়া, আসছে তাই ভাবছি কিছুদিন থেকে যাই। আর আরির জানে আমি থাকবো কিছুদিন। ও আচ্ছা, তাহলে সাবধানে থাকিস, আসি আমরা। সকলে বিদায় নিয়ে চলে গেল। তাহিয়া আর তুর্য কিছু তো মিথ্যা বলছিল, কিন্তু কেন এগুলো ভাবছিল তখনই তাহসিনের মোবাইলে কল আসে। সে মোবাইলের নাম্বার দেখে রিসিভ করে। ঠিক আছে, তুমি আসছি বলে কল কেটে দিল। তাহসিন গাড়ি নিয়ে যাবার সময় যারাকে দেখতে পায়। সে যারাকে দেখে গাড়ি থামায়, দেখে যারার সাথে একটা ছেলে দাঁড়িয়ে কথা বলছে। সেটা বারবার যারার হাত ধরছে আর যারা রেগেই কিছু একটা বলছে। তাহসিন তো দেখে রেগে গেল, গাড়ি থেকে নেমে ওদের কাছে যায়। কি হয়েছে যারা, কোনো সমস্যা? আপনি এখানে? আপনাকে দেখলাম এখানে তাই আসলাম। উনি কে? আসলে ও আমার ফ্রেন্ড বিহান, আমরা একসাথেই পড়তাম। ও আচ্ছা। ওকে যারা, আর ওকে এত কথার জবাব দিতে হবে কেন তোকে? উনি তাহসিন। চল বলে যারার হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলো। এই কেমন অসভ্যতা, ছাড় আমাকে। উনি বলেছেন না যাবে না, তাহলে কেন হাত ধরে টানাটানি করছেন আপনি? কে আপনি যে আর আমার আর ওর মাঝে কথা বলছেন? আমি ওনার হবু স্বামী, ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কি? কখন থেকে এইটাই বলছি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর তুই ভাবছিলি আমি মিথ্যে বলছি। তোকে তো আমি ভালোবাসি, তুই তো আগে থেকে জানতি তাহলে। কিন্তু আমি বাসি না, প্লিজ ঝামেলা করিস না। বলে তাহসিনের হাত ধরে সেখান থেকে চলে গেল। তাহসিন যারাকে বাড়ি পৌঁছে দিয়ে বলল, সন্ধ্যার পর আমি আসবো, তৈরি হয়ে থাকবেন। তারপর যারাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। চাপ বাবা, কি লোক রে। আমি যাব কি না একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না। আমি এসে গেছি। কোথায় তুমি? কি হয়েছে বলো, এত আর্জেন্ট ডাকলে কেন? আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আর আমার তো বিশ্বাস আছে না সে এমন কিছু করতে পারে। তারপর তাহসিন ও ব্যক্তিটি আরো কিছু কথা বলে চলে গেল। তাহসিন আর যারা একটা পার্কে পাশাপাশি হাঁটছে, কিন্তু কেউই কথা বলছে না। তাই তাহসিন বলে উঠল, বিহানকে তুমি পছন্দ করো? ও শুধু আমার ফ্রেন্ড, এর বেশি কিছুই না। বুঝতে পারছি। আমি শুধু একজনকে পছন্দ করি, আর সেটা আপনি। জানি, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি না। বাসেন না বেশি ফেলবেন আর কি। হয়তো। তবে আমার না নিজের বাচ্চাদের ফিউচার নিয়ে অনেক চিন্তা হয়। কেন, ফিউচারে কি বাচ্চাদের নিয়ে চিন্তা আছে? যে নিরামিষ জামাই কপালে পড়েছে, দেখা যাবে আমার এতগুলা কিউট বাচ্চাদের স্বপ্ন স্বপ্নেই থেকে যাবে। আমাকে আপনার নিরামিষ মনে হচ্ছে? নয়তো কি? তাহসিন যারা কোমর ধরে হ্যাচকা টান দিলে যারা টাল সামলাতে না পেরে তাহসিনের বুকের ওপর পড়ল। সাথে একরাশ লজ্জা এসে ভর করলো তার চোখে। আমার চোখের দিকে তাকান। যারা ধীরে ধীরে তাহসিনের চোখের দিকে তাকালেই তাহসিন যারা দুগালে হাত রেখে তার ঠোঁটের দিকে এগিয়ে যায়। যারা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। তাহসিন যারা ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। যারা তো পুরো শকড, কি হচ্ছে কি এটা? অনেকক্ষণ পর তাহসিন যারাকে ছেড়ে দিল। যারা তো তার দিকে তাকাচ্ছেই না লজ্জায়। তাহসিন যারা থুতনিতে হাত দিয়ে মুখ উপরে উঠিয়ে বলল, আমি নিরামিষ, কাল আমার কাজ আছে, দেখা হবে না। কোথায় যাবেন? অনেক বড় কাজ আছে আমার কাল, নিজের খেয়াল রাখবেন, ঠিক আছে? আমি বাসায় যাব। আর একটু থাকি না, রোমান্স করতে ভালো লাগছে, কি বলো? দেরি হচ্ছে তো।
এই লোকটা ইচ্ছে করেই আমাকে লজ্জা দিচ্ছে। তাহসিন জারাকে বাসায় পৌঁছে নিজের বাসায় চলে গেল। সকালে তাহিয়া বেরিয়ে গেছে কলেজের উদ্দেশ্যে। তুর্য তাকে নিয়ে গেছে কলেজে। কলেজ শেষ হলে আমি নিতে আসব। না ভাইয়া, আমি চলে যাব, তোমার আসতে হবে না। ঠিক আছে, আর তুই চিন্তা করিস না, আমি সব ঠিক করে দিব, একদম মন খারাপ করবি না। হুম। আরিশ কল দিছে। না ভাইয়া। ও আচ্ছা, তুই তাহলে ক্লাস করতে যা। সবগুলো ক্লাস শেষ করে রিক্সার জন্য অপেক্ষা করছে তাহিয়া। অনেকক্ষণ অপেক্ষার পর একটা রিক্সাও পেল না। হঠাৎ তার চোখ গেল দূরে গাছের দিকে। ওটা আরিশ না? সেখানে কি করছে? হয়তো আমার সাথে কথা বলতে আসছে, কিন্তু আমি কোনোভাবেই তাকে ক্ষমা করব না। আর ভাইকে গুলি করা, আচ্ছা তাহলে কি আরিশ ভাইকে এতদিন আটকে রেখেছিল? কারোর সাথে ফোনে কথা বলছে কিন্তু একবারও এদিক তাকাচ্ছে না, তাহলে কি অন্য কাজে এসেছে? যা ইচ্ছে করুক, তাতে আমার কি। তখনই একটা গাড়ি আসলো আর আরিশ গাড়িতে চলে গেল। আরিশের চোখের আড়াল হয়েছে বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে একটা রিক্সা নেই। এমন সময় আর পিছ দিক থেকে যেন আমার মুখ কিছু একটা দিয়ে চেপে ধরলো। তারপর আর কিছু মনে নেই। হ্যালো, কাজ হয়েছে? হয়ে গেছে, আপনি অপেক্ষা করুন, আমি আসছি তাকে নিয়ে। আমার এত বছরের প্রতিশোধ পূর্ণ হতে যাচ্ছে। আমারও আজ সব কিছুর বদলা নিব আমি। তাড়াতাড়ি এসো, সব কিছু খুব জলদি করতে হবে। রাখছি, আমি তাইহাকে নিয়ে আসছি। হ্যালো তুর্য। হ্যাঁ মা বলো। তাহিয়া এখনো বাসায় ফেরেনি বাবা? কি বলছো মা? ও তো বললো একলা চলে যেতে পারবে। আচ্ছা তুমি কান্না করো না, আমি দেখছি কোথায় গেল। আরিশ তুই কোথায়? কেন, কি হয়েছে বলো? তাহিয়াকে পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা। তুই এমন স্বাভাবিক কি করে? তোর একটুও চিন্তা হচ্ছে না? মানে হ্যাঁ, কোথায় গেছে কে জানে। তো ওকে খুঁজে বের কর। দেখছি। কল কেটে দিল। সব ঠিক মতো হচ্ছে। তুমি কোথায়? আমিও আসছি। অন্ধকার একটা রুমে রাখা হয়েছে আমাকে। জ্ঞান ফেরার পর নিজেকে এই অন্ধকার রুমে আবিষ্কার করি। বুঝতে পারছি যে আমার হাত পা একটা চেয়ারের সাথে বাঁধা, মুখে কাপড় দিয়ে বাঁধা। কোনো কিছু বুঝতে পারছি না। অনেক ভয় করছে, কি হতে চলেছে আমার সাথে। গলা শুকিয়ে আসছে। এই মুহূর্তে একটু পানি পান করতে ইচ্ছে করছে, কিন্তু তার উপায় নেই। হঠাৎ দরজা খোলার আওয়াজে ওইদিকে তাকালে চোখে আলো পড়ার সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। আস্তে আস্তে চোখ খুললাম। বুঝতে পারছি একটা পুরুষ অবয়ব আমার দিকে এগিয়ে আসছে। লোকটি আমার বড্ড চেনা লাগছিল, কোথায় যে দেখেছি মনে হয়। লোকটা রুমের লাইট জ্বালিয়ে, আমি তাকে দেখে পুরোই অবাক। কি হলো তাহিয়া, খুব অবাক হচ্ছ বুঝি? আমি তোমাকে এখানে এনেছি, দাঁড়াও তোমার মুখের বাঁধনটা খুলে দেই। আমার মুখের বাঁধন খুলে দেয়। আপনি আমাকে এখানে কেন এনেছেন আর এভাবে বেঁধে রেখেছেন কেন? কেন, তোমার বাবা মানে ওই বিশ্বাসঘাতক আরমান কিছু বলেনি আমাকে নিয়ে? কিন্তু আমাকে কেন তুলে এনেছেন? কেন বলো তো? আহা, তুমি তো জানোই আমি কিসে কাজ করি। আপনি আরিশদের বিজনেস পার্টনার ছিলেন? ওটা তো আছেই, যেটার জন্য তোমার বাবা আমার জীবনটা শেষ করে দিল, সেইটার কথাই বলছি। নারী পাচারকারীর চক্রের সাথে জড়িত আপনি? কিন্তু এখন আর জড়িত না। নারী পাচার চক্রের লিডার আমি। তোমাকে দুবাই পাচার করে দেব। মানে কি এসবের? আমাকে ছাড়ুন, আমি বাসায় যাব। তা বললে তো হচ্ছে না। 20 বছরের প্রতিশোধের আগুন নিভার সময় হচ্ছে, আর তা আমার হাতের মুঠোয়। তুমি বলছো যেতে দিতে? আপনি জানেন না আপনার কি হাল করবে আরিশ, তাসিন ভাই আর তুর্য ভাইয়া। যখন জানতে পারবে আপনি নিজে ধারণা করতে পারবেন না কি হবে আপনার। কেউ জানলে তো? এতক্ষণ সবাই আমাকে পাগলের মতো খুঁজতেছে, পেয়ে যাবে, দেখে নেবেন। তাই নাকি? আমাকে আজ রাতের মধ্যেই নিয়ে যাবে। আচ্ছা, দেখা যাবে। আরিশ সিঁড়িতে নিজের রুমে যাওয়ার পথে নীলিমা তার পথ আটকে ধরে বলে, কি হয়েছে আরিশ, তুই এমন হয়ে গেছিস কেন? কেমন মা? আমি তো ঠিক আছি। মেয়েটাকে সারা দিনে পাওয়া যাচ্ছে না, আর তুই কিনা বাসায় চলে এলি, আর তোকে দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। আমি খুঁজতেছি মা। তাহলে মেয়েটা কই? আমার খুব টায়ার্ড লাগছে, আমি রুমে যাচ্ছি। খাবার পাঠিয়ে দিও, আমি খেয়ে ঘুমাবো। সবাই মেয়েটার জন্য পাগল কিনা, আর এ কিনা ঘুমাতে গেল। তুমি কোথায়? আমি একটু বাসায় আসছি। কেন, কোনো ঝামেলা করেনি তো? আরে না, ভাবলাম তোমার সাথে পরিচিত করিয়ে দেই, তাই আর কি। আমি রাতে আসবো, এখন আমার এখানে থাকতে হবে। ঠিক আছে, রাখছি তাহলে, আর তাড়াতাড়ি এসো কিন্তু। রাত 2টো। তাহিয়া চেয়ারে বাঁধা অবস্থায় ঘুমিয়ে রয়েছে। হঠাৎ রেজওয়ানের কণ্ঠে তাহিয়ার ঘুম ভেঙে যায়।
আরে মামনি, ঘুমিয়েছিলে নাকি? কি চাই? আমরা আবার কি চাই, সব পেয়ে গেছি। বাকিটা কাল দুবাই গেলেই পেয়ে যাব। তোমাকে কিছু দেখানোর আছে। যে তোমাকে এখানে নিয়ে এসেছে তাকে দেখতে চাও না? কে সে? তাকে দেখতে প্রস্তুত হও, অনেক বড় সারপ্রাইজ কিন্তু এটা তোমার জন্য। আর কি সারপ্রাইজ বাকি আছে? আচ্ছা দেখো তাহলে। কই, রুমের ভিতরে আসো। একটা ছায়া ধীরে ধীরে আমার কাছে আসতে থাকলো। সারাদিন কিছু না খাওয়ার ফলে দুর্বল লাগতেছে, তাই আশা দেখতে পাচ্ছি। সামনে আসতে আমি অবাক। এটা তো মাস্ক পরা ব্যক্তি। লোকটা কেমন চেনা চেনা লাগছে। কে হতে পারে? আমাকে চেনার চেষ্টা করা হচ্ছে বুঝি? তার কণ্ঠকে চিনতে আমার এক মুহূর্ত সময় লাগেনি, সাথে সাথে বলে উঠলাম, তুমি? সামনে থাকা মানুষটির কণ্ঠ শুনে যেন আমি পাথর হয়ে গেছি। আমি ঠিক শুনতে পারছি নাকি ভুল হচ্ছে আমার? না না, ভুল হবে কেন? সে তো আমার সামনে দাঁড়িয়ে আছে, শুধু মুখোশ খোলার অপেক্ষা। কেউ ভালোবাসার মানুষগুলো মুখোশ পরে থাকে, যাদের আমরা এত ভালোবাসি তারাই পিছন থেকে ছুরি মারে। কি হলো, এখনো চেনা যায়নি বুঝি আমাকে? তুর্য ভাইয়া, তুমি ফাইনালি চিনতে পারলি আমাকে? কেন এমন করছো ভাইয়া? তোরা আমার সব কিছু শেষ করে দিয়ে এখন বলছিস এমন করছি কেন? আহা, এত হাইফার হচ্ছ কেন? এই বেচারা তো জানেই না। আগে সবটা বলো, তারপর তো বুঝবে। কি সত্যি যা আমি জানি না? আমার মনে হয় ভাইয়া এই লোকটা তোমায় ভুল বুঝিয়েছে। এই লোকটা আছে বলেই আজ আমি আমার প্রতিশোধ নিতে পারবো। কিসের প্রতিশোধ ভাইয়া? তাহলে শোন, তোর বাবা আর মা কি করেছে আমার মার সাথে। মানে কি ভাইয়া? আমরা এক মা বাবার সন্তান, তাহলে কোন ধরনের কথা বলছো তুমি? আমার মাথায় কিচ্ছু আসছে না। আমার মা তখন 7 বছর, তনিমার 6 কি 7 মাস হবে তখন। আমরা একদিন ঘুরতে গিয়েছিলাম, তখন একটা গাড়ি এসে মাকে চাপা দিয়ে যায়। মার স্পট ডেট হয়। আমি তখন ভালো করে কিছুই বুঝি না। আস্তে আস্তে দিন যেতে থাকে আমাদের। বাবা একদিন ওই মহিলা মানে তোর মাকে বিয়ে করে আনে। আমাকে খুব আদর করত, আমিও তাকে মায়ের মতোই দেখতাম। তারপর 1 বছরের মধ্যে তুই আমাদের মাঝে আসলি। সব ভালোই যাচ্ছিল। মানে তুমি আমার আপন ভাই না? আপন না হলেও তনিমা থেকে তোকে বেশি আদর করতাম আমি। কিন্তু একদিন আমার সামনে সব সত্যি চলে আসে। কি সত্যি? আমি তখন অনেকটা বুঝি, 6-7-এ পড়ি হয়তো। একদিন স্কুল থেকে ফেরার পথে রেজন হোসেনের সাথে আমার দেখা হয়। তিনি আমাকে যা বললেন তা শোনার পর নিজের কানকে বিশ্বাস করতে পারিনি আমি। কিন্তু সব চিন্তা করে দেখলাম রেজন হোসেন সত্যি কথা বলছে। কি এমন কথা যে জঘন্য লোকটা বলেছে আর তুমি বিশ্বাস করে নিয়েছো? আমার মাকে আরমান রহমান আর তার কলেজ লাইফের প্রেমিকা আফসানা রহমান প্ল্যান করে মেরে ফেলেছে। আর রেজন হোসেনের কথা সত্যি ছিল, কারণ এর আগেও মা বেঁচে থাকতে আমি শুনেছি তারা একসাথে পড়তো, আর আমাদের বাসায়ও কয়েকবার এসেছে। আমার মাকে মেরে ফেলেছে তারা। কি করে তাদের ছেড়ে দেই? তখন রেজন হোসেন আমাকে বুদ্ধি দেয় যে সব কিছু যেভাবে চলছে সেভাবেই যেন চলে। আর তুই বড় হলে তোকে ওনার হাতে তুলে দিতে, তাহলে ওনার প্রতিশোধও পূর্ণ হবে আর আমারও। কিন্তু আমি তোকে নারী পাচার চক্রের হাতে দিতে চাইনি। খুব ভালোবাসি তোকে, তাই মেরে ফেলার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই ব্যর্থ হই। আজ আমার কাজ শেষ হলে তুই চলে যাবি, সবাই সারা জীবন কষ্ট পাবে তোর কথা ভেবে। আর তুমি? আমি তো খুব খুশি থাকবো। বারবার গলা ধরে আসছে কেন? কষ্ট হচ্ছে তাই না? নিজের বোনকে এভাবে দেখে শুধু জেদের বসে পড়ে এমন করছো তুমি? কোনো কষ্ট হচ্ছে না, আজ আমার আনন্দের দিন। তাহলে আনন্দ কই? এই লোকটা তোমাকে ভুল বুঝেছে আমাদের উপর, এর রাগের কারণে তোমাকে হাতিয়ার বানিয়েছে। তুলছ, তুমি যাও, কাল আমাকে যেতে হবে। তাই এখন তুমি বাসায় ফিরে যাও, কাল সকালে আসতে হবে। ঠিক আছে, ওকে কিছু খাইয়ে দিবেন, সকাল থেকে কিছু খায়নি। যাবার আগে একবার তাহিয়ার দিকে তাকিয়ে চলে গেল, হাতের বাঁধন খুলতে খুলতে। ভালোই প্ল্যান করেছো, এক ডিলে সব পাখি একসাথে, তাই না? তোমাকে আমি বোকা ভাবতাম, কিন্তু তুমি তুর্যর থেকে অনেক বুদ্ধিমতী। কি করে ধরে ফেললে সব আমার প্ল্যান? একটা কথা জানো? কি? আরমানের প্রথম স্ত্রী মানে তুর্যের মাকে আমি মেরেছি। আস্তে আস্তে সবাইকে মারার প্ল্যান করলাম, কিন্তু না, পরে ভাবলাম মেরে ফেলে আর প্রতিশোধ পূর্ণ হবে কেমনে। ভাবলাম বেঁচে রেখে প্রতিদিন মারবো। তুর্য তো বোনের সুখেই মরে যাবে। মেয়ের পরিণতি আর ছেলের জীবনের কথা ভেবে আরমান শেষ হয়ে যাবে। পালাতে হবে না, হলে সবাই ভুল বোঝাবুঝি হয়ে যাবে। খেয়ে নাও তাড়াতাড়ি। আর একটা কথা জানো, ওই আইরিশ বড্ড চালাক, ঠিক সব ধরে ফেলছে। তুর্যকেও আটকে রেখেছিলাম 2 দিন। তুর্য পালানোর চেষ্টা করলে ওদের মাঝে মারামারি হয়।
এক পর্যায়ে ভুলে গুলি গিয়ে পড়ে তুর্যর উপর। আর আমার কাজ আরো সহজ করে দাও তুমি ওখানে গিয়ে। আরিশ ভুল বুঝে তুর্যর সাথে চলে আসে। এখন তুর্যকে ফাঁসিয়ে আমি চলে যাব দুবাই। তোমার মা বাবা তো এমনিতেই শেষ হয়ে যাবে, মেয়ে পাচার হয়ে যাবে, একমাত্র ছেলে জেলে থাকবে, আমার প্রতিশোধ পূর্ণ হবে। মাঝখানে তুর্য জানতেই পারবে না সবকিছুর পিছনে আমি ছিলাম। ছি, আপনি এত নিকৃষ্ট একজন মানুষ। এত হাইপার হয়ে যাবে না, খেয়ে ঘুমিয়ে পড়ো, সকালে তুর্য আসলেই বেরোতে হবে। আমার খাওয়া শেষ হলে আমার হাত আবার বেঁধে রেজওয়ান রুম থেকে চলে যায়। সকালে রুমের দরজা খোলার খটখট শব্দে ঘুম থেকে উঠে পড়ি। সামনে তাকাতেই ভাইয়াকে দেখি, বুঝতে পারি যাবার সময় হয়ে গেছে। ভাইয়া কি একটু বুঝতে পারে না যে সে ভুল করছে? ভাই আমার হাত পায়ের বাঁধন খুলে আর আমার দাগ পড়ে যাওয়া স্থানে হাত বুলিয়ে দিচ্ছে। ভাইয়া